নটার লাইভে স্বাগত জানাই, কিন্তু দেরি হয়ে গেল, কারণ কিছুতেই লাইভ হতে পারছিলাম না। বেশ বিগত সময় ধরে চেষ্টা করে যাচ্ছিলাম লাইভ হওয়ার, কিন্তু হওয়া যাচ্ছিল না। একটু আগে একবার লাইভ হলাম, কিন্তু দেখা গেল হলো না, ঠিকঠাক কেটে গেল। বিভিন্ন রকমের সমস্যা, গ্লিচ হচ্ছিল। জানি না আপনারা কি শুনতে পাচ্ছেন? কেউ আছেন এখন অনলাইনে? কেউ আছেন? তাহলে অনুগ্রহ করে জানান যে শোনা যাচ্ছে কিনা। তো গত লাইভেও দেখলাম, আগেও এরকম হতো, এবার আবার শুরু হয়েছে যে বিভিন্ন মন্তব্য, পাঠকদের, সহযোদ্ধাদের মন্তব্যগুলোকে, সাধারণ মন্তব্য, নিরামিষ মন্তব্য, সেগুলোকে হাইড করে দেওয়া হচ্ছে যাতে কেউ পড়তে না পারেন। অদ্ভুত ব্যাপার আর কি। অবিশ্বাস্য, অবাক হওয়ার কিছু নেই। ওরা তো এআইকে এ কাজেই লাগাচ্ছে, আর আমার মতো মানুষেরা তো নজরদারিতেই আছে। কিন্তু ওই যে নজরদারির বিভিন্ন অঙ্গ হিসেবে তো ডিজিটাল টেকনোলজি, সার্ভেলেন্স চলছে। তো যাই হোক, একজন জানিয়েছেন যে শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, তো আমি কন্টিনিউ করছি। আজকের লাইভের বিষয়গুলো প্রথমে সংক্ষেপে। মাননীয়া অরুন্ধতী রায়, বুকার প্রাইজ উইনার, তার বিরুদ্ধে ইউএপিএ ওই টেরর অ্যাক্ট, সন্ত্রাসবাদ বিরোধী আইন আনা হচ্ছে আর কি। সে বিষয়ে আমার মূল্যবান, অবশ্যই মূল্যবান, আমার কাছে মূল্যবান, আমার পাঠকদের কাছে, সহযোদ্ধাদের কাছে অবশ্যই মূল্যবান পর্যবেক্ষণ। ব্যাপারটা আসলে কি, বুকার প্রাইজটা কারা দেয়, কত টাকা প্রাইজ মানি, এগুলো জানতে হবে না? জানতে হবে, বুঝতে হবে। বুদ্ধিজীবী কারা তৈরি করে, তারা কেন, এখনকার সময়ের যে মূল বিষয় যা মানুষের জীবনকে প্রভাবিত করছে, স্বাস্থ্যকে প্রভাবিত করছে, মানুষকে দুর্বল করছে, অসুস্থ করছে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেই ব্যাপারে এইসব বুদ্ধিজীবীরা নীরব কেন? জানতে হবে না? জানতে হবে, বুঝতে হবে। পরবর্তী বিষয় কি, প্রাইমারিতে, প্রাথমিকে স্পেশাল এডুকেটর নিয়োগ কেন, কোন প্রেক্ষিতে, ক্ষেত্র প্রস্তুত কিভাবে করা হলো বা হচ্ছে। স্পেশাল এডুকেটর মানে স্পেশাল চিলড্রেনদের জন্য, অর্থাৎ মানসিক বা শারীরিকভাবে যারা বিকলাঙ্গ, কথায় বিকলাঙ্গ, ওরা অবশ্য বলবে এখন ডিফারেন্টলি এবল আর কি, সেই সব শিশুর যে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে হয়। সাধারণ ভাবে প্রশিক্ষিত শিক্ষক তারা এটা পারেন না আর কি, বলা হয় আর কি, তেমনটাই মনে করা হয়। তাই ওই স্পেশাল এডুকেটর নিয়োগ করার একটা ব্যাপার তোড়জোড় চলছে। সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত। কেন এই এতদিন পরে, স্বাধীনতার এতদিন, এত বছর পরে তার প্রয়োজন পড়ল, আমাদের বুঝে নিতে হবে না? অবশ্যই বুঝে নিতে হবে। আর কি, সেই সঙ্গে ওই যে অনেকে প্রশ্ন তুলছেন, নিটটা পুরোটা বাতিল হলো না আর কি, কিছু বাতিল হলো, মানে কিন্তু কাউন্সেলিং বাতিল নয়। কিন্তু ইউজিসি নেটটা পুরোটাই বাতিল, পুরোটাই, মানে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল। কেন? মানে সুয়োরানি দুয়োরানির নীতি। কেন কেন নিটটাকে রাখা হলো, বাঁচিয়ে পুরোপুরি মারা হলো না? একটুখানি কায়দা করে, কৌশল করে, আদালতকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি কাউন্সেলিং কিন্তু বন্ধ করতে বলা হয়নি, কাউন্সেলিং চলবে, তাই তো? শুধু কিছু পরীক্ষার্থীকে, একটা 1500, একটা সামথিং 73 এরকম, তাদেরকে নাকি আবার পরীক্ষা দিতে হবে বা কিছু এরকম একটা বলা হয়েছে। যাই হোক, এটা নিয়ে জলঘোলা এখনো চলছে। তবে এখনো পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত, আমরা জানি যে কাউন্সেলিং বন্ধ হবে না। বেশ, কেন হলো, মানে এই দুরকম নিয়ম, দুরকম নীতি কেন হলো, কেন করা হচ্ছে, এটা অনেকেই বুঝতে পারছেন না, বা আমাদের যারা সহযোদ্ধা পাঠক আছেন তাদের কিছু সমস্যা হতে পারে, তবে বেশিরভাগেরই হচ্ছে না। আর এছাড়া যারা বাইরের মানুষ আছেন, যারা এখনো পারলে 3খানা 4খানা করে বুঝে নেন,
খুঁজে নেবেন তেমন মানুষও আছেন, তারা তো ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই দেখছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, স্বচ্ছতার অভিযান চলছে, এরপরে আবার পরীক্ষা হবে, আবার তাদের সন্তান সন্ততিরা পরীক্ষায় বসবে, আবার আগের মতো করে চাকরি পাবে, তাই তো সব আবার আগের মতো হয়ে যাবে, এই রকম স্বপ্ন তারা এখনো দেখে চলেছেন। তাদের স্বপ্নভঙ্গ যখন হবে তখন তারা স্বপ্ন দেখা দূরের কথা, বাস্তবটাকেও দেখার মতো অবস্থা থাকবে না। আমি বহু আগেই বলেছি। মূলত এই তিনটে বিষয়, এবং এরপরে অবশ্যই পাশাপাশি শেষ বিষয় যেটা আসবো সেটি হলো বৃষ্টি এসে গেল। দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়েছে এবং বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, আপনারা জানেন। অর্থাৎ ডেঙ্গু এবার জোর কদমে, ডেঙ্গুর প্রস্তুতি, পাশাপাশি বার্ড ফ্লু দুটোই চলবে। সেই বিষয়ে যদিও আমি পরে আলাদা ভিডিও করব, তবু প্রতি ভিডিওতে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, সতর্ক থাকার কথা বলছি। তাই এই ভিডিওতেও আমি শেষ অংশে সেই ব্যাপারটা কিছুটা কথা বলে আজকের লাইভ ভিডিও শেষ করব। আজকেই দেখলাম বিভিন্ন জায়গায়, আমি বেলঘরিয়াতে থেকেই দেখলাম, আপনারাও হয়তো আশপাশে দেখে থাকবেন, যে দালাল যে দলটি আছে আর কি, লাল আর কি, তো ওই সেই দলটি মার্ক্সবাদী আর কি, তাঁরা মেইন স্ট্রিম মার্ক্সবাদী দল, তারা ওই অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কেন সন্ত্রাসবাদ বিরোধী মানে আইন জারি, মামলা বা তার বিরুদ্ধে অভিযোগ জারি, মানে তাকে শাস্তি দেওয়া হবে এরকম কেন পদক্ষেপ নিচ্ছেন, অর্থাৎ পিএ অ্যাক্ট কেন চার ওপর চাপানো হচ্ছে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কেন? ফ্রিডম অফ স্পেস, মানে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। অবশ্যই কোনো সন্দেহ নেই, বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে। কোনো লেখক সাহিত্যিক, যে কোনো লেখক সাহিত্যিক, তারা যদি কোনো কথা বলেন, তার বিরুদ্ধে এইরকম ভাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে কাঠগড়ায় তুলে বাক স্বাধীনতার প্রয়োগ করতে না দিয়ে তাকে এইভাবে তার মুখ বন্ধ করা, এরকম আইন টাইন এনে সন্ত্রাসবাদ বিরোধী আইনের জালে তাকে আটকে দিয়ে তার বিরুদ্ধাচরণ করা, এটা তো কাম্য নয়, অবশ্যই কাম্য নয়। তিনি যিনিই হন না কেন, এটা কাম্য নয়। বেশ, অর্থাৎ মোটের উপরে যদি কেউ আমাকে বলেন যে এটাকে আপনি সমর্থন করেন, আমি বললাম অবশ্যই সমর্থন করি না। বাক স্বাধীনতার পক্ষে শিল্পী সাহিত্যিকদের থাকা উচিত। যদি আমি টেকনিক্যালি এই কথাটাকে ধরে নিই, যাকে বলা হয় আর্টিস্টিক লাইসেন্স, তো সেইটাকে আমি অবশ্যই সমর্থন করি, সম্মান করি। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে এইসব কবি সাহিত্যিকরা কেন বিশেষ বিশেষ জায়গায় চুপচাপ থাকেন, কিছু বলেন না কেন? হ্যাঁ, আসুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কি হলো। মাননীয়া অরুন্ধতী রায় মহাশয়া 1997 খ্রিস্টাব্দে বুকার প্রাইজ পান। বেশ ভালো কথা। তিনি গোটা বিশ্ব তার নাম জানে, ভালো কথা। মানে যারা একটু পড়াশোনা করেন, টিভি দেখেন, বই না পড়লেও নাম শুনতে অসুবিধে নেই, কারণ এইসব বুদ্ধিজীবীরা বাইট ফাইট দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। তো তাদের বই না পড়লেও লিখে দেওয়া হয় বিশিষ্ট লেখিকা, বিশিষ্ট ফেমাস নভেলিস্ট, এইরকম করে তার পেছন দিকে নিচে দেখবেন ট্যাগ লাইন থাকে, মুভ করে তিনি বক্তব্য রাখছেন। এইভাবে তাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বেশ, তাহলে এই যে বামপন্থীরা, মানে মার্ক্সবাদী বামপন্থী যে দলটি, মানে ওই যে সিপিএম আমি নাম করেই বললাম, তারা জানেন, মানে তাদের ডায়াস থেকে তেমনই ভেসে এলো, তারা প্রতিবাদ করছেন। তো তারা এই মাননীয়া রায়ের বিরুদ্ধে যে অভিযোগ, মানে চার্জশিট করা হচ্ছে, শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, তো তার বিরুদ্ধাচরণ করেছেন, কারণ বাক স্বাধীনতার পক্ষে থাকা। বেশ ভালো কথা। তো এখন আবার যদি আপনারা প্রশ্ন করেন যে মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হয়ে গেলে, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেলে
সেই সব মানে মার্ক্সবাদী সমাজতন্ত্র, সায়েন্টিফিক কমিউনিজম যারা বলে থাকেন, সেই সব রাষ্ট্রে কতটা বাক স্বাধীনতা থাকে, সেইটা লেনিনের রাশিয়া, স্টালিনের রাশিয়া, এসব জায়গাতে কতটা বাক স্বাধীনতা ছিল সেসব নিয়ে তাদের প্রশ্ন করেন। প্রশ্ন করার লোক নেই তো এখন, এবং তথ্য তুলে তুলে দেখান, তো তাহলে তারা কি বলবেন? বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, তুমি তখন কোথায় ছিলে বা কোথায় চলে যাও যখন এই মার্ক্সবাদী কমিউনিস্টরা রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের গলা মর্দন করে? না, সেসব প্রশ্ন কেউ করবেন না, দরকারও নেই। আর আমি আরো খুব সহজ করে সহজ সাদা তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরি বিষয়টা। তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, কতটা শাস্তি তিনি পাবেন সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এটা আসলে জল ঘোলা করা, মানুষকে ধম্বটম্ব দিয়ে একটুখানি ওই যে গুলিয়ে টুলিয়ে দেওয়া, কারণ আরো ভ্যাকসিন আসছে, আরো নতুন নতুন সব বিধিনিষেধ চাপবে আমাদের ওপরে, মানুষের মগজটাকে একটু আরো বেশি করে ঘুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এসব কন্ট্রোলড অপোজিশন। কেন বলুন তো? আচ্ছা, এইবার যারা প্রতিবাদ করছেন, বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করে প্রতিবাদ করছেন, বা আপনারাও দেখবেন ফেসবুকেও অনেকে যারা মার্ক্সবাদী রয়েছেন, বিশেষ করে যারা লেখালেখি করেন বা যারা সিভিল লিবার্টির কথা বলেন, তো তারা কিন্তু প্রতিবাদ করছেন। বেশ, কারণটা কি? 2010 সালে তিনি, মানে এই মাননীয়া রায় এবং তার সঙ্গে শেখাওয়াত হোসেন, পুরো নামটা আমার মনে পড়ছে না, এইরকম একজন মানুষ, তিনি তার দুজন মিলে, তিনি অবশ্যই একজন অ্যাক্টিভিস্ট, ইসলামিস্ট অ্যাক্টিভিস্ট, তো তিনি তারা দুজনেই বলেছিলেন, মানে পাবলিক রেকর্ড অনুযায়ী বলেছিলেন, সেটা রেকর্ডে প্রমাণ আছে, যে কাশ্মীর ভারতের অংশ নয়, অবিচ্ছেদ্য অংশ নয়, এমনটা তারা মন্তব্য করেছিলেন বা বলেছিলেন। তো মাননীয় রায় তো এমন বলেই থাকেন, আপনারা জানেন। বেশ, তো এই তখন তার বিরুদ্ধে, মানে তখন আস্তে 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 ব্যাপারটা, মানে তখন কিছু হয়নি, কিন্তু বুঝতে পারছেন তো 2010 সাল, এটা কত 14 বছর হয়ে গেল। তারপর 2023-এ নাকি চার্জশিট করা হয়, 2023-এ, খেয়াল করে দেখুন, ঠিক করোনা মানে আবহ এখনো কিন্তু চলছে, সেই সময় করা হলো। আগে কেন করা হলো না? জলটা যত বেশি, যখন ঘোলা করার দরকার হয় তখনই তো ঘোলা করতে হবে, আগে কেউ করলো না। তো এই যে ধরা যেতে পারে যে ঠিক আছে, সেই সময় তো আমাদের মাননীয়া মোদী হিন্দুত্ববাদের প্রতীক, হিন্দু শিরোমণি কুলতিলক তিনি ছিলেন না, তাই হয়নি। কিন্তু উনি তো 2023-এই এলেন, তার আগে আসেননি? এসেছেন তো, এটা তার তো তৃতীয় টার্ম। তো তৃতীয় টার্মে এসেই তিনি এটা নিয়ে আবার তোড়জোড় শুরু করে দিলেন কেন? ওই যে 2023-এ, এবং সেটাকে আরো কন্টিনিউ করছেন। তো তারা আগে কেন চার্জশিট হলো না? প্রশ্ন করবেন না? হ্যাঁ, ইতিহাস আছে, আসবো এক এক করে। তো এই যে ব্যাপারটা, কি মনে হচ্ছে আমাদের? আপাত হয়ে মনে হচ্ছে তিনি একজন গণতন্ত্র প্রেমী, মানে লেখিকা, এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, জনগণের কথা বলেন, কাশ্মীরের জনগণের কথা বলেন, নিপীড়িত কাশ্মীরিদের কথা বলেন। আমি ধরে নিলাম, আমি যারা কাশ্মীরের পক্ষে আছেন তাদের মানসিকতাটাকেই আমি ধরে নিয়েই বলছি যে হ্যাঁ, একসময় অবশ্যই সেখানে সামরিক বাহিনী তো অত্যাচার করেছেই, যে সন্ত্রাসবাদীরাও প্রমোটেড, তাদেরকেও তো অস্ত্রশস্ত্র কারা দিয়েছে বুঝতেই পারছেন। এমনি এমনি তো লড়াই আন্দোলন হয় না, সামান্য একটা সভা করতে গিয়ে আমরা হিমশিম খাই, বুঝতে পারছেন তো। এত দামি দামি অস্ত্র, AK-47, মোর্টার, এসব কে দেয়, কারা দেয়? এই প্রশ্নগুলো করলেই অনেক উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক, সে নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। তো তিনি এর প্রতিবাদ করেছেন কাশ্মীরি মানুষের হয়ে, এবং তিনি বলেছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। বাক স্বাধীনতা তিনি বলতেই পারেন। বেশ, এবং মার্ক্সবাদীরা, আমাদের দেশের মার্ক্সবাদীরা, মানে কমিউনিস্ট যারা রয়েছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট, যাদের মেইন স্ট্রিম একটি দলের নাম আপনারা জানেন, CPM, তো তাদের অধিকার আছে, এই প্রতিবাদটা করার অধিকার তাদের আছে বলে আমি মনে করি। বেশ ভালো কথা, কিন্তু আমরাও প্রতিবাদ করছি। যদি এইটাই যদি মূল জায়গা হয়, প্রতিবাদ করা উচিত, বাক স্বাধীনতা হরণ করা উচিত নয়, ভালো কথা। কিন্তু এবার যদি আপনি এই প্রশ্ন করেন আর কি, যারা এই বাক স্বাধীনতার পক্ষ নিয়ে কথা বলছেন, যারা
কাগজে কলমে বুর্জোয়া বিরোধী, ধনতন্ত্র বিরোধী, ক্যাপিটালিস্টের শত্রু, বুর্জোয়াদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরম বলে থাকেন আর কি। এবং এই বুর্জোয়াদের উৎখাত করেই তো কেউ সমাজতান্ত্রিক বিপ্লব, সোশ্যালিস্ট রেভলিউশন, কেউ বা জনগণতান্ত্রিক বিপ্লবের স্লোগান দেন, মানে দিতেন। এখন আবার বিপ্লব টিপ্লব শোনাই যায় না। আগে দেওয়ালে টেওয়ালে লেখা টেখা যেত, এখন আর দেখাই যাচ্ছে না। যাই হোক, এখনো তো ইস্তেহারে পাওয়া টাওয়া যায়, তাদের সব যেসব রয়েছে, তাদের বুকলেট ফুকলেট রয়েছে, সেখানে দেখা টাকা যায়, বিপ্লবের কথা বলা হয়। তো এবার তাদের প্রশ্ন করুন যে মাননীয়া তাদের তিনি গলা ফাটাচ্ছেন বলছেন আর কি, অবশ্যই তিনিও বামপন্থী বলে পরিচিত, এই মানে বামপন্থীদের নয়নমণি হিসেবে তিনি পরিচিত, লেখিকা, বুদ্ধিজীবী, তো ভালো কথা। তো তিনি বুকার প্রাইজটা যে পেলেন 1997 সালে, তো এই বুকার প্রাইজের অর্থমূল্য কত বর্তমানে আপনারা জানেন? এবং এই বুকার প্রাইজে ফান্ডিং কারা করে জানেন? মানে টাকা দেয়, পুরস্কারটা তো এমনি এমনি আকাশ থেকে তো টাকাটা উড়ে আসে না, বলুন দেখি। 50,000 পাউন্ড যিনি বুকার জয় করেন পান আর কি। এছাড়াও 6 জন শর্ট লিস্টেড লেখক বা লেখিকা থাকেন বুকারে প্রতি বছর, তো সেইখানে তাদেরকে আবার 2,500 পাউন্ড করে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন তো, তার মানে মোট প্রতি বছরে কত হাজার পাউন্ড যাচ্ছে। এই পাউন্ডটাকে 50,000 পাউন্ডকে এবার টাকায় কনভার্ট করুন, কত টাকা হচ্ছে। তো এই টাকাগুলো আসছে কোথা থেকে প্রশ্ন করবেন না? আপনারা শুধু জিকের মতো করে পড়েন কি বুকার প্রাইজ পেল, বুকার প্রাইজ পেল। আরে ভাই, বুকারটা কে, কারা দিচ্ছে? বুকারে ফান্ডিং কারা করছে? কাদের টাকা? যে একজন লেখিকাকে তিনি এত ভালো লিখে ফেললেন আর কেউ লিখতে পারে না, তেমন কেউ নেই। তো কি মুশকিল রে বাবা। কিন্তু আমি আপনাদের সমসাময়িক অনেক ইউরোপ আমেরিকার অনেক লেখক লেখিকার নাম বলতে পারি যাদের কেউ চেনেই না। হ্যাঁ, যারা অনেক ভালো লেখেন, না জায়নিস্ট বিরোধী হতে হবে বলছি না, কিন্তু ভালো লেখেন, আমার কাছে ভালো লেখেন। কিন্তু তাদের নাম কেন আপনাদের কাছে পরিচিত নয়? ওই যে বুকার পাননি। তো বুকার পেতে গেলে কি কি করতে হয়? শুধু কি ভালো লিখতে হয়? লিখতে হয় না, দালালি করতে হয়। কোন কোন বিষয়ে কথা বলবেন না সেটা ওরা ঠিক করে দেয়, আপনাকে সেইভাবে চলতে হয়। এমনি এমনি আপনাকে 50,000 পাউন্ড দেবে না। আরে মশাই, আপনি সহজ করে বলুন, আপনার বাড়ির যে চাকরটি আছে, কাজ করে যে, বা কাজের মাসি, তাকে যদি আপনি একটা বড় মাইনে দেন, বড় টাকা দেন বা পুরস্কার দেন, আপনি কি চাইবেন তিনি আপনার বিরুদ্ধাচরণ করুক, আপনার বিরুদ্ধে কথা বলুক? সে আপনি যত অন্যায় কাজ করে থাকুন না কেন, আপনার বিরুদ্ধে সে বলবে, আর বললে আপনি তাকে টাকা দেবেন, পুরস্কার দেবেন না। খুব সহজ ছকে ভাবুন না, তাহলেই তো হয়ে যায়, জটিল কিছু। তাহলে অনেক বিশিষ্ট এরকম লেখক লেখিকা আছেন যারা অনেক ভালো লেখেন। আমি কিন্তু আমার মন্তব্য করছি, মানে আপনাদের মানে লেখা ওই যে কারণে তিনি পেয়েছেন গড অফ স্মল থিংস, তাই তো? তো ঠিক আছে, সবাই তো সাহিত্য রসিক নন। তো সাহিত্য ব্যাপারটা আমি তো দীর্ঘদিন ধরে ঘাঁটাঘাঁটি করি, আমি বইপত্র নেহাত কম পড়িনি। তো আমার কাছে তেমনই মনে হয়েছে, এবং এটা খুব পরিষ্কার যে শুধু ভালো লিখলেই পুরস্কার পাওয়া যায় না। যারা পুরস্কার দেন সেই মালিক শ্রেণী, সেই প্রভুদের মনোরঞ্জন করতে হয়। তাদের খেলাপে গেলে, তাদের বিরুদ্ধে গেলে এই প্রাতিষ্ঠানিক পুরস্কারগুলো জোটে না। এবার আসুন দেখে নেওয়া যাক এই নোবেল প্রাইজের ফান্ডিং কে করছেন। এখন ফান্ডিং করছেন মাইকেল মরিচ। তিনি কে ফোর্বস লিস্টে থাকা ফরচুন যে কোম্পানি থাকে না, ফরচুন 500 এরকম দেখবেন কোম্পানিগুলো আছে, তার মধ্যে একজন বিলিয়নিয়ার মাইকেল মরিচ, স্যার মাইকেল মরিচ। তার পরিচয় কি? তিনি ইহুদি, ওয়েলসে জন্ম, মার্কিন নাগরিক কাগজে কলমে, কিন্তু ইহুদি বংশজাত, ইহুদি। বেশ ভালো কথা, ইহুদি হতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে কার্যকলাপ কি হলো আমরা দেখতে পেলাম যে তিনি প্রথমে জার্নালিস্ট, অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, বেশ ভালো কথা।
তারপরে জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন, সেই সূত্রে তিনি লেখালেখিতে ওই অ্যাপলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, স্টিভ জবের অ্যাপল। সেখানে তিনি ওই অ্যাপেলের পুরো লেখা রাইট আপটা তিনি অ্যাপেলের বিভিন্ন রকমের লেখালেখিগুলো করতেন আগে। হ্যাঁ, স্টিভ জবও বলেছিলেন যে উনি আমাদের লোক, আমাদের রাইটার। বেশ ভালো, কলমে জোর ছিল নিশ্চয়ই, তাই তো? শুধু কলমে জোর থাকলে তো হয় না, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাও দেখে নিন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, জায়নিস্ট শক্তি তো, এরা পরস্পরের পাশে থাকে। তারপরে অ্যাপলের সঙ্গে তো উনি দীর্ঘদিন কাজ করলেন, তার থেকেই মালামাল হওয়া শুরু করলেন আর কি। অ্যাপল মানে বুঝতেই পারছেন। তারপরে টাইমসে ছিলেন, টাইমস পত্রিকা। তারপরে নিজে নিজেই একটা ওই সিকোয়া ক্যাপিটাল বলে একটু ভেঞ্চার ক্যাপিটালিস্ট সংস্থার সঙ্গে যুক্ত হলেন। এখন বর্তমানে তিনি তার মালিক। কোথায় কোথায় তার ইনভেস্টমেন্ট নেই বলুন দেখি? ইয়াহু থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, পেপল থেকে শুরু করে, লিঙ্কডইন থেকে শুরু করে, এমন কোন অ্যাপস নেই, এমন কোন ক্ষেত্র নেই যেখানে তিনি ইনভেস্ট করেননি। আগে হ্যাঁ, স্যার মাইকেল মরিচ তিনি বুকার প্রাইজের অর্থটা যোগান দিচ্ছেন। তাহলে এবার বুঝুন তো, এইরকম বিলিয়নিয়ার যারা ফার্মাতে ইনভেস্ট করে, যারা টেকে ইনভেস্ট করে, সমস্ত জায়গায় তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে বিলিয়ন 600 কোটি মার্কিনী ডলার তার নেট ওয়ার্থ বর্তমানে, বয়স 69। ঠিক আছে? তো এইরকম যার মানে সম্পত্তি 600 কোটি মার্কিনী ডলার এবং ফোর্বস লিস্টেড বিলিয়নিয়ার, তো তার কাছ থেকে পুরস্কার যখন তিনি নিলেন, আমাদের এই বিপ্লবী নারীটি মানে লেখিকা, বিপ্লবী লেখিকা, তো সেই ব্যাপারে এই মার্ক্সবাদী দলটি কিছু বলে? হ্যাঁ, এইরকম পুরস্কারকে পদাঘাত করি, বুর্জোয়াদের দেওয়া, ভেঞ্চার ক্যাপিটালিস্টের দেওয়া পুরস্কার, মাইকেল মরিচের দেওয়া পুরস্কার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, 600 কোটি মার্কিনী ডলারের মালিক, ফোর্বস লিস্টের বিলিয়নিয়ার, বুর্জোয়া, পুঁজিপতি, নিপাত বলে তারা? বলে না, কারণ এই মার্ক্সবাদী কমিউনিস্টদের সন্তান সন্ততিরাই আমেরিকাতে গিয়ে পড়াশোনা করে এবং তারা স্ট্যাটাস দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ওই সে সময় ছিল কালো হাত, মার্কিন যুক্তরাষ্ট্র কালো হাত, ভেঙে দাও, গড়িয়ে দাও, মার্কিনী সাম্রাজ্যবাদ নিপাত যাক। আর তাদের ছেলে মেয়েরাই কিন্তু আবার বাইরে গিয়ে পড়াশোনা করে, জানেন তো, বাইরে টাইরে যায়। আমাদের আবার তো ছোটবেলায় ইংরেজি শেখানো বন্ধ করে দিয়েছিল ওরা, জানেন নিশ্চয়ই। তো ওদের সন্তানরাই আবার বিদেশে যায়, অক্সফোর্ডে থাকে, পড়াশোনা করে, হ্যাঁ, বুদ্ধিজীবী হয়, ফিরে এসে দেশে আবার সব বাঁশ দেওয়া শুরু করে। ওই যে ওটাই তো চুক্তি। আমাদের যে সংস্কৃতি, আমাদের আইডেন্টিটি, আমাদের শেকড়, তার মধ্যে থেকে ঘুণ পোকার মতো ঢুকে গিয়ে আমাদের মধ্যেকার লোক হয়ে আমাদের শেষ করো। এটাই তো ভালো না? একটা শক্তিশালী আইডেন্টিটিকে বাইরে থেকে শেষ করা যায় না, তার ভেতরের মানুষকে খেপিয়ে ব্যবহার করতে হয়, ঘুণ পোকার মতো করে, উই পোকার মতো করে ব্যবহার করতে হয়। আর তাই এরা হলো কন্ট্রোলড অপোজিশন। আমি বহুবার বলেছি, তথ্য দিয়ে প্রমাণ করেছি, পরবর্তী গ্রন্থেও থাকবে। যারা মুক্ত মনের মানুষ তারা জানুন, বুঝুন, সতর্ক থাকুন। আমি কোনো আলাদা করে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমি বারবার করে বলি, আমি মেইনস্ট্রিম রাজনৈতিক দলের যে ভূমিকাটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, করোনা আবহে যে আরো স্পষ্ট হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। বেশ, তাহলে এবার বোঝা গেল তো, এই বিশিষ্ট লেখিকা কাশ্মীর নিয়ে বলতে পারেন, অবশ্যই বাক স্বাধীনতা তিনি প্রয়োগ করেছেন, করুন, কোনো সমস্যা নেই, আমরাও করে থাকি। কিন্তু এই লকডাউনের বিরুদ্ধে তিনি একটা কিছু উচ্চারণ করেছিলেন, সে সময় আমাকে একটু লিঙ্ক দেবেন তো। লকডাউন, প্যান্ডেমিক বলেছিলেন? বলেননি। এমনকি এই যে ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া এত করে এখন মেইন স্ট্রিম মিডিয়াতেও খবর হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। তো সেই সময় এখন
তখনকার কথা বাদ দিন, তাদের তো তখন পাওয়াই যায়নি। এখন আবার যারা খুলে খুলে বেরোচ্ছেন তাদেরকে আবার সরকারই আবার ইচ্ছে করে তাদেরকে খুলে খুলে বের করছেন, কবর খুঁড়ে বের করছেন মানুষকে ঘিলু ঘেটে দেওয়ার জন্য। তো এই যে ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া যেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছে, কোভিশিল্ডকে তুলে নেওয়া হলো, তো এই বিরুদ্ধে আমাদের এই মাননীয় লেখিকা কিছু কিছু বলেছেন, অনুগ্রহ করে আমাকে দেবেন তো, আমার খুব আগ্রহ। এগুলো তো জনগণের কথা, মানুষের স্বাস্থ্যের কথা, জীবনের কথা। কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে কিডনি ফেলিওর, ক্যান্সার তো মহামারীর আকার নিয়েছে। তো এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তার বিরুদ্ধে এই জনদরদি বাক স্বাধীনতা প্রিয় মাননীয়া লেখিকা কি কোনো বাইট দিয়েছেন, কোনো লেখালেখি করেছেন? যদি করে থাকেন তাকে আমি প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, কারণ এই মুহূর্তে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই তো, কোথায় থাকলে আমাকে দেবেন, যদি পাওয়া যায় এরকম কিছু। উনি বলেছেন এই সব ফার্মা কোম্পানির বিরুদ্ধে বলেছেন, লকডাউন প্রয়োজন ছিল না, তার কোটি কোটি মানুষ সে সময় অসুবিধায় পড়েছিল, তার বিরুদ্ধে বলেছেন। ব্যারিংটন ডিক্লারেশনের কথা বলেছেন, যেখানে ইউরোপের বেশ কিছু বুদ্ধিজীবী চিকিৎসক, সে নিয়ে আমার ভিন্ন লেখালেখি আছে, অমৃতস্বপত্র 2য় খণ্ডে বিস্তারিত আছে। সেখানে তিনি ব্যারিংটন ডিক্লারেশনের ব্যাপারে তিনি তার ভূমিকা স্পষ্ট করেছেন। তিনি তখন তো বিদেশেই তো বেশিরভাগ সময় থাকেন, তখন তিনি কোথায় ছিলেন, তার ভূমিকা কি ছিল, তিনি কি পরিষ্কার করেছেন? করেননি। তিনি কোন পক্ষে আছেন এবার কি পরিষ্কার করে বোঝা যাচ্ছে? যাচ্ছে তো। বর্তমানকালে এই করোনা আসার পরে কোনো বুদ্ধিজীবীকে চিনে নেওয়া খুব সহজ হয়ে গেছে, জানেন তো, যেটা এতদিন অনেকের পক্ষে অসুবিধে ছিল, তারা কনফিউশনে ভুগতেন। বর্তমানে খুব সহজ কথা, আপনি কোন দিকে, আপনি দালাল নাকি আপনি সত্যি স্বাধীন চেতা, আপনি সত্যি বাক স্বাধীনতা প্রয়োগ করে থাকেন, সেটা বুঝতে গেলে এখন ওই ব্যাপারটা। আপনি লকডাউন সমর্থন করেন, আপনি ভ্যাকসিনেশন, এই যে জবরদস্তি ভ্যাকসিনেশন সমর্থন করেন, ইনফর্ম কনসেন্ট না নিয়ে, মিডিয়াতে না জানিয়ে, ফ্যাক্টশিট না জানিয়ে, গোপন করে ভ্যাকসিন দেওয়াকে সমর্থন করেন। এইসব ব্যাপারে আপনি কোথায়, আপনার মতামত কি, আপনার পদক্ষেপ কোথায়, আপনি কি বলেছেন, আপনার কোনো বাইট আছে, আপনার কোনো লেখালেখি আছে? এটা দিয়েই আপনারা বুঝতে পারবেন আসলে সত্যিকারের বুদ্ধিজীবী শব্দটাকে আমি শ্রদ্ধা করি। এখন তো ঘেন্না হয়, রিয়েলি ঘেন্না হয়, আপনারা জানেন। তো তার চেয়ে পতিতা বা চলতি বাংলায় যদি বেশ্যা বলা হয়, তাদের আমি অনেক বেশি করে শ্রদ্ধা করি, কারণ তারা বেয়ার মিনিমাম নেসেসিটির জন্য বাধ্য হন। বেয়ার মিনিমাম নেসেসিটি তাদের নেই, অর্থাৎ খাওয়া পড়া, মাথার উপরে একটা ছাদ, এটুকুর জন্যই তো কত নারী বিকিয়ে যান না। কিন্তু এইসব বুদ্ধিজীবী তাদের আছে, আরো চাই, আরো চাই, আরো চাই, কর্তৃত্ব চাই, খ্যাতি চাই, যশ চাই, চেয়ার চাই, গদি চাই। তার তুলনায় পতিতা তো আমার মা, তাকে তো শ্রদ্ধা করি, তাই না? একটু ভেবে দেখবেন কেন এইসব নারীদেরকে গালিগালাজ করবার আগে এইসব বুদ্ধিজীবীদের দিকে একটু তাকাবেন, তাকালেই বুঝতে পারবেন সম্মানটা কাদের করা উচিত। আমি আমার পর্যবেক্ষণ রাখলাম মাত্র, আমারও বাক স্বাধীনতা আছে, আমারও তো আছে, আমি তো বাক স্বাধীনতারই প্রয়োগ করছি, তিনিও তার বাক স্বাধীনতা প্রয়োগ করুন। আমিও আমার তথ্য দিয়ে বললাম, বুকার প্রাইজের ইতিহাসটা দেখে নেবেন, ফান্ডিংটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেব, তথ্য আছে। এত টাকা কারা দিচ্ছে, কেন দিচ্ছে, প্রশ্ন করবেন না। একজন লেখিকাকে যতই ভালো লিখুক, কত তো কবি সাহিত্যিক না খেতে পেয়ে মারা যায়। ফ্রান্সেও এরকম অনেক উদাহরণ আছে, ইউরোপেও আছে, এখনো আছে। তাঁদের কেন অন্য জোটে না? আর অথচ বিশেষ বিশেষ পার্টিকুলার কাউকে তারা এত ভালো লিখে ফেললেন, এত অসাধারণ লিখে ফেললেন যে তাদেরকে 50,000 পাউন্ড পুরস্কার দেওয়া যায়, লক্ষ লক্ষ পাউন্ড পুরস্কার দেওয়া যায় তাদেরকে।
কেন দেওয়া যায়, কি উদ্দেশ্যে দেওয়া যায়, নাম করিয়ে নামটা ফাটিয়ে দিয়ে সামনে এনে প্রকাশ্যে নিয়ে এসে বিপ্লবী বানিয়ে তারপর দালালি করা, কন্ট্রোল অপোজিশনে বসিয়ে দেওয়া, মানুষের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেওয়া। আসল যে সমস্যা আমাদের এই সময়ে, প্যান্ডেমিকের পর প্যান্ডেমিক, মানে প্ল্যান্ডেমিক ওরা আনছে, সে নিয়ে কারো উচ্চবাচ্য নেই। ওই কাশ্মীর নিয়ে এখনো পড়ে আছে। কাশ্মীরের জনগণ কি ওখানে আপেল চাষ করতে যাবে? সাধারণ মানুষ? ওটা তো জানি আমরা কাদের জন্য নেওয়া হয়েছে। আদানি ওখানে ফসল ফলাবে, আম্বানি ফসল ফলাবে, কিন্তু আমাদের তথাকথিত ওই আমাদের মোটা মাথার যারা হিন্দুত্ববাদী বলে দাবি করেন, তারা এখনো অনেকে অন্ধকারে আছেন, তারা এখনো গলা ফাটাচ্ছেন। এই যে ইউজিসির এই অবস্থা হলো, নেট কি না, তারা কি নিয়ে পড়ে আছেন? নালন্দা আবার তৈরি হলো, রাম মন্দির আবার তৈরি হলো। বেশ, থাকুন, দেখুন আগামীতে আর কি তৈরি হয়। অতীতের সবকিছু সুন্দর করে পুনর্নির্মিত হচ্ছে তো। গৌরব, আপনার গৌরব, আমাদের গৌরব, তাই তো? কিন্তু আসল উদ্দেশ্য কি? এলো ভাঁওতাবাজি, মূল সমস্যার সমাধান না করে মানুষের দৃষ্টিভঙ্গি গড়িয়ে দেওয়া। এই নালন্দাতেও ব্যবসা হবে, আপনারা জানেন, রাম মন্দিরেও ব্যবসা তো হচ্ছেই, হচ্ছে না? নালন্দাতে শিলভদ্র পড়াতে আসবেন, সেই সময়কার মূল্যবোধ পড়ানো হবে, চরক সংহিতা পড়ানো হবে, সুশ্রুত পড়ানো হবে, ঋগ্বেদ পড়ানো হবে, বহুজন হিতায় বহুজন সুখায় পড়া হবে? হবে না। কর্পোরেটের হাতে যাবে, সব দেখতে পাবেন, আর আপনারা দেখবেন বাহ, বাইরে থেকে কি সুন্দর স্কাল্পচার, নালন্দা, রাম মন্দির। গভীরে যাওয়ার অভ্যেস তো আমাদের নেই। তারপরে অতীতের পুনর্নির্মাণ করতে করতে আপনাদের 14 পুরুষের চিতাটাও তারা বানিয়ে ফেলবেন, বানিয়ে ফেলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। 14 পুরুষের চিতা, ওটাও তো অতীতের পুনর্নির্মাণ না? হ্যাঁ, অতীতের পুনর্নির্মাণ, 14 পুরুষের চিতা, তাকে আপনাদের সামনে তুলে আনা হবে। দেখতে পাচ্ছেন তো, এগুলোই ঘটছে। এই যে যা যা ঘটছে, পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে এসএসসি থেকে শুরু করে যা যা ঘটছে এখন, সবই তো 14 পুরুষের চিতার পুনর্নির্মাণ, মানে জীবিতকে মেরে ফেলা। বেঁচে আছেন অথচ মরে গেছেন, জীবন মৃত, ভাতা নির্ভর দাস, কুকুর বানিয়ে দেওয়ার কার্যক্রম। এই তো জীবন্ত চিতা, দাও দাও চিতা। তো যাই হোক, এবার আমি পরের প্রসঙ্গে আসছি। তাই আমি বলবো যে এই ধরনের বুদ্ধিজীবী সম্পর্কে জানুন, বুঝুন, সতর্ক হন। আর এই ধরনের প্রতিবাদী রাজনৈতিক দল, তথাকথিত মার্ক্সবাদী বলুন, যাই বলুন, এইসব দল, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকুন, কারণ তারা ওই একই এজেন্ডাকেই কিন্তু প্রমোট করছে। তারাও কিন্তু এগুলোর বিরুদ্ধে, যেটা আমি বললাম এতক্ষণ ধরে যে আমরা এতদিন ধরে লড়াই করে চলেছি, তারা এটা নিয়ে কোনোদিন পথে নামেনি। পার্শ্ব প্রতিক্রিয়া, ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া, প্যান্ডেমিকে যে আবার বার্ড ফ্লু আরম্ভ করেছে, ডেঙ্গু আরম্ভ করেছে, এ নিয়ে তারা, এইসব বিপ্লবী দল একবারও পথে নামেনি। চ্যালেঞ্জ দিচ্ছি, পথে নামেনি। তারা যাদের উপাসনা করেন, সেসব বুদ্ধিজীবী যারা আবার মাঝে মধ্যে কন্ট্রোল অপারেশনের মধ্যে মাঝে মাঝে কি একাডেমি পুরস্কার ফেরত দিচ্ছেন, অমুক পুরস্কার ফেরত দিচ্ছেন, পুরস্কারটা দেওয়াই হয়তো ওই জন্য, যাতে করে ওই ফেরত দিয়ে একটুখানি কন্ট্রোল অপোজিশনের লাইমলাইটে আসা যায়। সব সুতো দিয়ে বাঁধা আছে, তাই না? ওরা পুরস্কারটা নেবেন, সবই নেবেন, নিয়ে আবার ফেরত দিয়ে দেবেন যখন দরকার পড়বে। টাকাটা দেন না অবশ্য, যদ্দূর শুনেছি ওই স্মারকটা ফেরত দিয়ে দেন, আর কি মেমেন্টোটা ফেরত দিয়ে দেন, তাই তো? এরকম আর কি ব্যাপারটা। খবরে আসে প্রতিবাদী লেখক লেখিকা তারা তাদের বিশেষ পুরস্কার প্রত্যাখ্যান করে, অস্বীকার করে অত্যাচারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। কি ভালো, কি ভালো না? আর আমরা জনগণ চিরকালীন গিনিপিগ, চিরকালীন মুরগি, পদাঘাত করি এমন পুরস্কারে। কিন্তু ওই যে লোভ, যশ, খ্যাতি, হ্যাঁ, তাই তো, তার আচ্ছানে কজন এড়াতে পারে?
সেটাই তো চ্যালেঞ্জ। এবারে আসি পরবর্তী, দেখবেন খেয়াল করে খবরে বেরিয়েছে, আগে থেকেই আপনারা জানেন, প্রাইমারিতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে কি না, যারা চাইল্ড বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখন শুনতে ভালো লাগে জানেন তো, এখন বিশেষভাবে বলা হয়, ডিফারেন্টলি এবল, এখন প্রতিবন্ধী, বিকলাঙ্গ এসব বলা হয় না। শুনতে খারাপ লাগে তো, সভ্য সমাজের মানুষ আমরা, কিন্তু আমরা কতটা সভ্য যে আমরাই কিন্তু এদের তৈরি করি, সৃষ্টি করি, আমাদের ভ্যাকসিন দিয়ে, আমাদের ফার্মা কোম্পানির ড্রাগ দিয়ে সুস্থ বাচ্চাগুলোকে আমরা কিন্তু অসুস্থ করে দিয়ে তাদেরকে নাম দিই স্পেশাল চাইল্ড, স্পেশাল চিলড্রেন। তারপর তাদেরকে পড়ানোর জন্য, শেখানোর জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করে আমরা মানবিক সাজি, ফিল্যান্থ্রপিস্ট সাজি। এই যে বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড়, জানেন তো, খুঁজে দেখবেন ফিল্যান্থ্রপিস্টের তালিকা, মানবতাবাদীদের তালিকার মধ্যে বিল গেটসকে পাবেন। এই যে আরেকজনের নাম বললাম আর কি, মাইকেল মরিচ, যিনি মুকার প্রাইজের ফান্ডিং করেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, সিকুইয়া ক্যাপিটালের মালিক এবং ফোর্বস লিস্টের একজন বিলিয়নিয়ার আর কি, ফরচুন যে লিস্ট থাকে, তো তিনিও কিন্তু ফিল্যান্থ্রপিস্ট, মানবতাবাদী। তো এরা এই মানবতাবাদী হওয়ার সুযোগ তৈরি করে না। এই যে এরকম শিশু যদি না হতো, তাহলে কি এডুকেটর নিয়োগ করার প্রয়োজন পড়তো? স্পেশাল এডুকেটর পড়তো না। তাহলে এরকম শিশুর সংখ্যাটা বাড়াতে হবে। দেখা গেল 1 কোটিতে মাত্র 1জন বা 2জন, তাহলে কি শিক্ষক দিয়ে কি করবেন? ওখানে করবেন না। এবার আসি, কি বিশ্বাস হচ্ছে না যে এরাই অমৃত সুব্রত 2য় খণ্ডের উপরে এবারে লেখা আপনারা পড়েছেন, এবং সেটা নিয়ে আমার একটা ভূমিকা মাঝে মধ্যে দিয়ে থাকি আর কি ফেসবুকে, সেটা আর একবার পড়ে থাকবেন যারা এখনো পড়েননি, আমি পরে আবার ওটা দেব। তাহলে বুঝতে পারবেন কিভাবে ওরা আমাদের অসুস্থ বানায় এবং সেটাকে বাজার তৈরি করে ওরাই মানবিকতা তৈরি করে, ওরাই মানবিক হাত বাড়িয়ে দেয়। একটা পুরো ছক, ইটস এ ভিসিয়াস সাইকেল। কিরকম? আচ্ছা, আমাদের দেশে এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটরের দরকার পড়ল না কেন? মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো নতুন নয়, তাই না? ব্রিটিশ আমল থেকে, আমি যদি আধুনিক শিক্ষা ব্যবস্থায় ধরি আর কি, যাই হোক, কেরানে তৈরি শিক্ষা ব্যবস্থা, গুরুকুলের কথা বাদে দিলাম না হয়, ব্রিটিশ আমলেই তো আমাদের শিক্ষা ব্যবস্থার আমরা ভিত্তি প্রস্তর দেখতে পেলাম, তো তাই তো, মানে এই আধুনিক যেটাকে বলা হয় মডার্ন এডুকেশন, সেটা তো দেখতে পেলাম। তো এতদিনে কেন আমাদের এই স্পেশাল এডুকেটরের প্রয়োজন পড়েনি? এখন কেন পড়ছে? করোনা কালে কেন পড়ছে বলুন দেখি? মানে এই যে আবহাওয়া, কারণ গোঁজা হয়েছে বলে, এমএমআর গোঁজা হয়েছে। এমএমআর ভ্যাকসিন আমাদের দেশে 1980-র দশক থেকে অ্যাপ্রুভড হলেও সেটা কিন্তু শুধুমাত্র নার্সিংহোমেই, প্রাইভেট নার্সিংহোমেই, বা যারা অভিভাবক যারা চাইতেন সন্তানদের দেবেন, তারাই কিন্তু নিতেন। এইভাবে স্কুলে আসতে দেওয়া হবে না, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এইভাবে স্কুলে এমএমআর ভ্যাকসিন দেওয়ার কিন্তু ঘটনা এই প্রথম, জানেন তো। তার একটা ফসল কি ফলবে না ভাবছেন? অটিজম নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। অ্যান্ডি ওয়েকফিল্ড বহু আগেই এই এমএমআর ভৌভয়ের বিরুদ্ধে সরব হয়ে বলেছিলেন, সেই প্রাতঃস্মরণীয় বিজ্ঞানীকে নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে, অবশ্যই দেখবেন। অ্যান্ডি ওয়েকফিল্ড কিন্তু ল্যান্ডসেট পত্রিকায় আর্টিকেল লিখেছিলেন যে এই ইউরোপ আমেরিকায় অটিজম বা অটিস্টিক চাইল্ড বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কিন্তু এই এমএমআর। ভৌ অটিজম নিয়ে কি জিনিস, অটিস্টিক বাচ্চারা কেমন হয়, তাদের মনঃসংযোগ কেমন হয়, তারা কতটা মানসিকভাবে পড়াশোনা করতে পারে, এসব বিষয়ে না হয় পরে আলোচনা করব, আপনারা নিজেরাই খুঁজে নেবেন অটিজম জিনিসটা কিরকম, এতে করে স্পেশাল এডুকেটরের দরকার পড়ে কিনা। শুধু তাই নয়, আমাদের দেশের তথাকথিত শিক্ষা বিস্তারের আগে, এমনকি 1970-এর দশকেও কিন্তু চাইল্ডহুড ভ্যাকসিন যেগুলো দেওয়া হয় এখন, যেমন বাচ্চাদের, আশাকর্মীর ব্যাপারটা কতদিন হলো হয়েছে ভাবুন। বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা ভ্যাকসিন কার্ড দেখে চেক করে স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বা নিজেরা উদ্যোগী হয়ে ভ্যাকসিন দেওয়া, এটা আমাদের দেশে কতদিন হলো হয়েছে? হয়নি বেশি দিন।
তাই 1970-80 দশকেও দেখবেন এই নবজাতক সদ্যজাত শিশু যাদেরকে আমরা নিওনেট বলছি, তাদের উল্লেখযোগ্য অংশই কিন্তু আনভ্যাকসিনেটেড ছিল। অর্থাৎ পোলিও বলুন, এই বলুন, সেই বলুন, যেগুলো দেওয়া হয়, বিসিজি বলুন, হেপাটাইটিস বি বলুন, এই ভ্যাকসিনগুলো কিন্তু সদ্যজাতদের শরীরে প্রবেশ করতো না, উল্লেখযোগ্য সংখ্যা। তারপরে যখন আস্তে আস্তে ওদের ফার্মা লবির থাবাটা বিস্তৃত হলো, গ্রামে গঞ্জে নেটওয়ার্ক তৈরি করলো, শিক্ষার তথাকথিত মগজ ধোলায় শিক্ষা বিস্তার করে বুঝিয়ে দেওয়া হলো ভ্যাকসিন মানে পবিত্র, ফার্মা কোম্পানির ড্রাগ মানে একেবারে অব্যর্থ ধন্বন্তরী, এসব যখন মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু এই চাইল্ডহুড ভ্যাকসিনেশনের স্কোপটা বাড়তে শুরু করলো, ব্যাপক হারে বাড়তে শুরু করলো। তাই 2024-এ দাঁড়িয়ে যদি আমরা চাইল্ডহুড ভ্যাকসিনেশনের রেট ধরি, যেটা 1970-এর সঙ্গে যদি তুলনা করি, দেখবেন আকাশ পাতাল পার্থক্য। এমনকি সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে একসময় পোলিওর ব্যাপারটা অনীহা ছিল, অন্তত আমরা দেখেছি, বা চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে অনীহা ছিল। এখনো যদি অনীহা কিছু থেকে থাকে, এই সম্প্রদায়ের মধ্যেই আছে, সেটাকে আমি সাধুবাদ জানাই, যে কারণেই তারা নিন্দা না নেন। তারা যে ঠিক কাজ করেছেন এতদিন, সেটা তো স্বীকার করতে তো কোনো বাধা নেই। আমি বারবার অকপটে বলি, এটা ঠিক কাজ করেছেন তারা। কিন্তু এখন তাদের মধ্যেও এই শিক্ষার বিস্তারে, কোট আনকোট আধুনিক শিক্ষার বিস্তারের ফলে সেটাও কিন্তু কমছে, মানে তাদের মধ্যে এই চাইল্ডহুড ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা বাড়ছে, তার ফলে স্পেশাল চাইল্ড কিন্তু বাড়ছে আমাদের দেশে। আসুন এটা ডেটা নেওয়া যাক। আচ্ছা, অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ যারা আমার নিন্দুকও আছেন না, অপছন্দ করেন এমন মানুষও আছেন, তারা নীরবে চুপি চুপি আমার ভিডিও দেখেন, তো কেউ হয়তো এখন দেখছেন। তাদের যদি প্রশ্ন জাগে, আমি একটু সহজ করে একটা বিষয় জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন তো, যদি এই ভ্যাকসিনেশন বলুন বা ফার্মা কোম্পানির ড্রাগ বলুন বা চিকিৎসা শাস্ত্র বলুন, এগুলো যদি সত্যি সত্যি ভালো হয়, উপকারী হয়, তাহলে শিশুদের মধ্যে রোগ বা ডিসেবিলিটি, যেটা গিলান বারে সিন্ড্রোমই বলুন বা অন্যান্য স্নায়বিক রোগী বলুন বা অটিজম বলুন, যাই হোক না কেন, তাহলে সেই হিসেবে সবচেয়ে কম হওয়ার কথা কোথায়? যেখানে ফার্মা কোম্পানির বা এই আধুনিক মডার্ন মেডিসিনের বিস্তার বেশি করে ঘটেছে, সেখানেই মানুষের সুস্থ থাকার কথা বেশি। শিশুদের নিয়ে যখন আলোচনা হচ্ছে, তো শিশুদের সুস্থ থাকার কথা সেখানেই বেশি, তেমনটাই তো হওয়ার কথা না। বাস্তবটা কি? না, তা নয়। আমরা দেখতে পাচ্ছি, তথ্য বলছে, যেখানে একটুখানি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, যেখানে এই আধুনিকতার বিস্তার ঘটেছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিস্তার ঘটেছে, ভ্যাকসিনেশনের বিস্তার ঘটেছে, সেখানেই শিশুদের মধ্যে ডিসএবিলিটির হার অনেক বেশি। তথ্য কি বলছে? আমেরিকায় 21%। হ্যাঁ, ভাবতে পারেন, আমেরিকায় এখন যদি বলুন, আমেরিকার মতো দেশে শিশুদের ভ্যাকসিনেশন, চাইল্ড ভ্যাকসিনেশনের হার কি আমাদের দেশের তুলনায় বেশি নয়? বেশি তো হওয়ার কথা। তাহলে সেইখানে কেন এই অবস্থা? হ্যাঁ, ভাবতে পারেন। স্টেট ওয়াইজ গড়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি 19 থেকে 21% শিশু এই ডিসএবিলিটির শিকার, এবং তাদেরকে স্পেশাল এডুকেটর দিয়ে পড়াতে হয়। এবার ভাবতে পারেন, আমেরিকার লোক সংখ্যার 21% মানে কত হয়, শিশুদের 21% মানে কত হয়? তাহলে প্রশ্ন করবেন না যে ওখানকার শিশুরা তো সমস্ত ভ্যাকসিন পায়, মানুষ অনেক বেশি শিক্ষিত, সভ্য, এবং দীর্ঘদিন ধরে সেখানে ভ্যাকসিনেশন চলে আসছে আমাদের দেশের আগে থেকে। তাহলে সেইখানে কেন এরকম হলো? সেখানে তো সব শিশুরা সুস্থ থাকার কথা। উল্টো কেস দেখা যাচ্ছে, এ তো উল্টো ব্যাপার। এবারে আসুন সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে কত শতাংশ আমরা দেখতে পাচ্ছি শিশুদের মধ্যে এই যে হারটা, এই রেটটা ভ্যাকসিনেশনের, ডিসেবিলিটি, অসুস্থতার যে রেট, সেটা কতটা? ইউরোপিয়ান ইউনিয়ন তো অনেকগুলো রাষ্ট্র,
সেখানে কোথাও 5% থেকে শুরু করে 17-18% পর্যন্ত, সুইডেনে 17%, ব্রিটেনে এরকম 17-18%। ভাবতে পারেন? তাহলে প্রশ্ন হচ্ছে, ইউরোপও তো সভ্য উন্নত দেশ, সেখানে বহুদিন ধরে শিশুদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। MMR ভ্যাকসিন বহু আগেই আমাদের দেশে, এখন যেমন গত বছর পেল সবাই ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে, তো সব দেশে এগুলো অনেক আগেই তো দেওয়া হয়েছে, তাই নয় কি? তাহলে সেই দেশগুলোর বাচ্চা কাচ্চাদের অনেক বেশি সুস্থ থাকার কথা, তাই নয় কি? তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার ক্ষেত্রে 20-21% শিশু ডিসেবিলিটির শিকার, স্পেশাল এডুকেটর পড়াতে হচ্ছে। বেশ কি মানবিক জায়গা বলুন তো, ওরাই তৈরি করছে। ইউরোপিয়ান ইউনিয়নেও দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দেবো লিঙ্ক। তো আমাদের দেশে কত? 2019 পর্যন্ত মাত্র 1.7%। ভাবতে পারেন? 2019 পর্যন্ত। কিন্তু আপনারা কি ভাবছেন 2024-এও সেটা ওই রকম আছে? নেই। তাহলে ওরা অনেক আগেই স্পেশাল এডুকেটর নিয়োগ করত। ভেতরে ভেতরে ওই যে ওটা বাড়ছে, ওই যে MMR দেওয়া হয়েছে, এবং আশা কর্মীদেরকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে সুজিয়ে অমৃত গুঁজে দেওয়ার প্রোগ্রাম শুরু হয়েছে। অতএব এই স্পেশাল চিলড্রেনের সংখ্যা বাড়ছে, এবং বাড়তে বাড়তে একদিন ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। ওরা সেই স্বপ্ন দেখছে এবং সেই অনুসারে কার্যক্রম চালাচ্ছে। হ্যাঁ, আর তাই স্পেশাল এডুকেটরের প্রয়োজন পড়ছে। যারা মডার্ন মেডিসিনকে বিশ্বাস করেন, আমাকে নস্যাৎ করতে চান, তারা আমাকে শুধু এই প্রশ্নের উত্তর দেবেন যে যদি সত্যি সত্যি মডার্ন মেডিসিন এবং ভ্যাকসিনেশন এবং ড্রাগ শিশুদের উপকার করে, মানুষের উপকার করে, তাহলে চাইল্ডহুড ডিসেবিলিটিস যে হার আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমেরিকার মতো দেশে সবচেয়ে বেশি কেন? ইউরোপের দেশগুলোতে কেন এত উচ্চ, এত হাই কেন? আমাদের দেশে কেন এত লো ছিল? এখন আর নেই লো। দেখে নেবেন পরবর্তী স্ট্যাটিস্টিক্স। তাই ওরা স্পেশাল এডুকেটর নিয়োগ করছে। বিগত, এটা বললাম 2019-এর স্ট্যাটিস্টিক্স, 1.7% মাত্র আমাদের দেশের শিশুদের মধ্যে মানে ডিসেবিলিটি, বা সেটা মানসিক হোক শারীরিক হোক, যাদেরকে শেখানোর জন্য স্পেশাল এডুকেটরের প্রয়োজন হতে পারে, এইরকম আর কি শিশুর হার মাত্র 1.7%। সেটা 2024-এ গিয়ে আমি নিশ্চিত 3% ছাড়িয়ে গেছে। 3% ছাড়িয়ে গেছে, 3-4% ছাড়িয়ে গেছে। তাই এই MMR দেওয়ার পরে বিশেষ করে, এবং এই যে বাড়ি বাড়ি আশা দিদিদের দিয়ে যে হারে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, যেটা করা হচ্ছে, আগে কিন্তু এই হারে ভ্যাকসিনেশন হতো না। চেতনার অভাবে হোক বা যে কোনো কারণেই হোক, ওই যে এখন তো আবার ভয় দেখানো হয় বিভিন্নভাবে হোক, বাড়িতে বিডিও আসবে, বাড়িতে পুলিশ আসবে, অমুক বন্ধ হয়ে যাবে, তমুক সুবিধে বন্ধ হয়ে যাবে, এইসব ভয় দেখানো হয়। আর এইসব ভয় দেখিয়ে গোঁজা হয়, আর তাই তো এই হার বাড়তে বাধ্য, তাই তো। আর এই কারণেই কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগের ব্যাপারটা আসছে। আর এতে করে কি হচ্ছে বলুন তো? ওই যে আমাদেরকে দিয়ে তো ওরা আমাদের মাংসটা খাওয়ায়, তাই না? মাকে দিয়ে যেমন সন্তানকে হত্যা করে তার রক্ত মাখা ভাত খাওয়ানোর গল্প আছে তো। এটা তো স্মল স্কেল ক্ষেত্রে, এটা তো বড় ক্ষেত্রে আমরাই আমাদের ভাইদেরকে হত্যা করি, তাদের রক্ত দিয়ে আমরা উপার্জন করি। হ্যাঁ, সেই সুযোগ আসছে, এই যে মানবিকতার সুযোগ। স্পেশাল এডুকেটররা কি করবেন? এইসব শিশু যারা, এই আমাদেরই ভাইরা বোনেরা যারা ভ্যাকসিন বুঝেছেন, আমাদের চিকিৎসক, আমাদের চিকিৎসাকর্মী, আমাদের নার্স, তারাই তো বুঝেছেন। তার ফলে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাদেরকে আবার পড়ানোর জন্য আমাদের থেকেই কেউ স্পেশাল এডুকেটর হয়ে তাদের কাছে মানবিক উদ্ধারকর্তা হিসেবে পৌঁছে যাবেন। চালাচ্ছে কে? জায়নিস শক্তি। আর তাই তারা আমার ফেসবুকে, আমার ইউটিউব উড়িয়ে দেয়, আমার ফেসবুকে সাধারণ মন্তব্যগুলোকে বা লিঙ্কগুলোকে হাইড করে দেয়, বলে দেয় কি না সেন্সিটিভ ব্যাপার, কিচ্ছু নেই সেন্সিটিভ। সাধারণ একজন প্রশ্ন করেছে যে স্যার কেমন আছেন, সেটাও পর্যন্ত হাইড করা। ভাবতে পারেন?
তাহলে এবার যদি প্রশ্ন করেন তাহলে এই কেন এটা করছে ওরা? ওই যে ডিপপুলেশন, জনগণকে শারীরিকভাবে কায়িকভাবে অক্ষম করে দেওয়া, এটা শৈশব থেকে শুরু হয়। যে যত বেশি ফার্মা কোম্পানি গুঁজেছে সে তত দুর্বল হয়ে যায়, পরিশ্রম করার ক্ষমতা হারায়, অসুস্থ হয়ে যায়, সেটাই ওরা চায়। আর ভাতা গুঁজে দেবে, ভাতা না হলে তো আছেই পরিত্রাতা, উপর দিকে চলে যেতে হবে, উনিই আছেন পরিত্রাতা অথবা ভাতা, এটাই তো ছক। তারপরে কি হবে? স্পেশাল এডুকেটর আসবেন, এবার স্কুলে স্কুলে ওষুধপত্র ঢুকবে। এমনিতেই তো ঢোকে, আপনারা জানেন, আয়রন ট্যাবলেট থেকে শুরু করে ভিটামিন টিটামিন স্কুলে তো ঢুকেই গেছে বহু আগেই। এবার এই স্পেশাল এডুকেটরদের মাধ্যমে শিশুদের জন্য স্পেশাল স্পেশাল ওষুধ ঢুকবে এবং সেটা জনগণের পয়সা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে সরকার কিনবে। যেমন করে ভৌ ভৌ ভ্যাকসিন কেনে সরকার, জনগণকে বলা হয় ফ্রি দেওয়া হচ্ছে, জনগণ ভাবছে ফ্রি দেওয়া হচ্ছে। যে একই কায়দায় ওরা কি করবে? এইসব ওষুধ সরকার কিনবে, স্কুলগুলো কিনবে, মানে স্কুল এডুকেশন দপ্তর কিনবে, মন্ত্রক কিনবে, কর্পোরেটের কাছ থেকে কিনবে। ফার্মাই তো কর্পোরেটিভ ফার্মা কিনে আবার ব্যবসা বাড়বে এইভাবে। আর জনগণের কাছে কি হবে? মানবিক মুখ স্পেশাল এডুকেটর। জনগণ তো বুঝবে না যে হঠাৎ করে এতদিন শিশুরা কিরকম হয়ে গেল, কেন এত এত স্পেশাল চিলড্রেন, কি নামটা কি সুন্দর না, স্পেশাল চাইল্ড। আরে স্পেশাল তো বটেই, স্পেশালি টেকেন কেয়ার অফ কাদের দ্বারা? বাই ফার্মা কোম্পানি, তাই তো। আর তাই ইউরোপ আমেরিকা এখন, আমি বারবার করে বলি, তথ্য আছে, সুইজারল্যান্ডের মতো জায়গায় অভিভাবকরা ভ্যাকসিন নিতে চাইছেন না, সন্তানদেরকে ওদেরকে দিতে চাইছেন না। আমেরিকাতেও একই চিত্র, মানুষ যাচ্ছে সেখানে, বহু সংখ্যায় যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। আমাদের দেশে তো সবে আমরা ভদ্রলোক হচ্ছি না, আমাদের জাগতে সময় লাগবে, কিন্তু ওরা তো হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই চাইল্ডহুড ভ্যাকসিনেশন যেগুলো রয়েছে, সুইজারল্যান্ডের মতো দেশ, সেখানেও বহু মানুষ ইনকমপ্লিট, তাদের ভ্যাকসিন কার্ড কমপ্লিট নেই, বা কেউ নেয়নি একটিও। ভাবতে পারেন, সুইজারল্যান্ডের মতো দেশ। থেকে শেখা ভুক্তভোগী জনগণ এটা হতেই ভালোবাসে। আমরা যারা একটুখানি আগে বুঝতে পারছি বা সতর্ক করছি, সেটা আমাদের কাজ মাত্র, কর্তব্য মাত্র। তাতে করে যে বড় কিছু ফসল ফলবে তা নয়, আমরা বীজ বপন করছি মাত্র। এই বীজকেই পরবর্তী প্রজন্মের ছেলেপেলে, সহযোদ্ধা, যাদের সঙ্গে আমার যোগাযোগ নিরন্তর হচ্ছে, কথা হচ্ছে, তারা এগিয়ে নিয়ে যাবেন বলে আমার বিশ্বাস। তাহলে স্পেশাল এডুকেটেড ব্যাপারটা এখানে ইতিটা নেই। এবারে আসছে নিট এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নেম, যেটা একটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেল। একটা পরীক্ষা কাউন্সেলিং এখনো চলছে, মানে বন্ধ করা হয়নি পুরোটা। কেন? অনেকে প্রশ্ন করছেন, উত্তরে বলি, ইউজিসি নেটটা কি অধ্যাপক নিয়োগের পরীক্ষা, তাই নয় কি? সরকারি অধ্যাপক অবশ্যই, তাই না? অধ্যাপক কি? ওই যে ইতিহাস, ভূগোল থেকে শুরু করে ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, মানে কলেজে যেগুলো পড়ানো হয়, ইউনিভার্সিটিতে যেগুলো পড়ানো হয়, ট্র্যাডিশনাল সাবজেক্ট যেগুলো MA, MSc, BA, BSc, তাই তো, এই ধরনের ডিগ্রি যেগুলোতে প্রোভাইড করা হয়, তো সেই যে পরীক্ষা, নিয়োগের পরীক্ষা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি নেট। কে নেয়? NTA নেয়, ন্যাশনাল টেস্টিং অথরিটি বলে। তারা আবার নিটও নেয়, তারা এই পরীক্ষাগুলো, সর্বভারতীয় পরীক্ষাগুলো নেয়। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা নাকি হঠাৎ করে জানা গেল যে ডার্ক ওয়েবে, মানে ইন্টারনেটে ডার্ক ওয়েব আছে, এটা নিয়ে অন্য জায়গায় আলোচনা করেছিলাম, যেটা সাধারণ মানুষ দেখতে পায় না, সেখানে নাকি কোশ্চেন লিক হয়েছে, সেটা নাকি ছড়িয়ে গেছে। ডিজিটাল একটা সুবিধা আছে, ওরাই তো ডিজিটাল করে দিয়েছে আমাদের, তাতে করে এইগুলো দিয়ে এই লিক করলে ছড়িয়ে যায়, এই ব্যাপারটা বলতে সুবিধা হয়, তাই নয় কি? হ্যাঁ, আগে যখন এমনি পেপার থাকতো, মানে ইন্টারনেট ছিল না, তখন এইগুলো বলা যেত না, এখন এগুলো বলা যায়, কি সুন্দর না? অতএব পরীক্ষাতে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, কোশ্চেন লিক হয়েছে, 18 জুন পরীক্ষা হয়েছিল, অতএব পরীক্ষা ক্যান্সেল। ভাবতে পারেন?
লোকে ভাবলো তাই তো, দুর্নীতি হচ্ছে, কত সুন্দর স্বচ্ছ সরকার, তাই এত এত পড়ুয়ার স্বপ্ন, অপেক্ষা, পরিশ্রম সব জলে। আবার কবে পরীক্ষা নেবে আপনারা যারা বসে আছে তাদের বলি সতর্ক থাকুন, ও সব নিয়ে আর লাভ নেই, শেষ। কারণ এই যে ইউজিসি নেট, এটার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থার পতন হয়েছিল, মানে এইভাবে যেটা সূত্রপাত হয়েছিল, তার প্রয়োজন এখন শেষ হয়ে গেছে। ওরা পার্মানেন্ট ভ্যাকেন্সিতে কোনো অধ্যাপক নিয়োগ করবে না, টালবাহানা করবে, পরীক্ষার ডেট দেবে, আবার এরকম কোনো দুর্নীতি ধরা পড়বে, আবার ওই যেমন করে এই স্কুল নিয়ে হচ্ছে না, ওই যে মামলা পর মামলা, কোনো নিয়োগ নেই, আশায় বসে থেকে ধর্নায় দিয়ে অনেকের জীবন নষ্ট করছেন আপনারা, সময় নষ্ট করছেন, অমূল্য সময় নষ্ট করছেন। তাদের বলবো একই ঘটনার সূত্রপাত এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং এই যে নেট, সেটাকে নিয়েও হবে একই রকম, যাহাই টেট তাহাই নেট হবে। কারণ এখানে সরকারকে মাইনে দিতে হয়, পুষতে হয়, ওরা পুষবে না তো, ওই সাবজেক্টগুলো দরকারই নেই এখন, অপ্রয়োজনীয়। হ্যাঁ, ওরাই তৈরি করেছিল যে বাড়িটা, ওরাই সেটা ভাঙছে, এই শিক্ষা ব্যবস্থা ওরাই তৈরি করেছিল, ওদের প্রয়োজন মিটে গেছে, ওরাই ভাঙছে। এটাকেই ওই যে গ্রেট রিসেট যেটাকে বলা হচ্ছে, বা নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটাকে বলা হচ্ছে, সেটাকেই তো বলা হচ্ছে বিল্ড ব্যাক বেটার। অর্থাৎ যা হয়েছে, যেটা আমরা বানিয়েছিলাম, সেটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে। কারণ তাদের যে স্বার্থ, যে কারণে এটা বানানো হয়েছিল, নতুন প্রযুক্তি আসার পরে, রোবোটিক্স আসার পরে, এআই আসার পরে, রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ফলে, কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার ফলে গোটা পৃথিবীতে এখন একটি মাত্র শক্তি, জায়নিক শক্তি, তাদের কবজায় চলে যাওয়ার পরে আর এই শিক্ষা ব্যবস্থার দরকার নেই, রিপ্লেস করতে হবে। আর এই কারণেই একজন অধ্যাপকের মাইনে জানেন? হ্যাঁ, শিক্ষকদের মাইনে দিয়ে দিচ্ছেন না। আমি এটা বারবার বলেছিলাম, অনেকে বল না না এটা শুধু পশ্চিমবঙ্গেই হবে, এটা শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে। আমি বলেছিলাম নতুন বিশ্ব ব্যবস্থা দেশে সর্বত্র চালু হবে, পশ্চিমবঙ্গে আগে আপনারা দেখতে পাচ্ছেন, গোটা দেশে দেখতে পাবেন। তখন অনেকেই বিশ্বাস করেননি, এমনকি আমার সহযোদ্ধারাও তখন তারা বিশ্বাস করেননি। না না এটা হতে পারে না, কি মিলে যাচ্ছে তো? আরো একবার বলে দিই, এটা তো আমার একটা ট্যাগ লাইন হয়ে গেছে, মিলে যাচ্ছে তো। হ্যাঁ দেখুন, কেউ কল্পনা করেছিলেন নেট, ইউজিসি নেটের মতো পরীক্ষা বাতিল হতে পারে? পত্র পাঠ ভাবতে পেরেছিলেন কেউ? আচ্ছা, আপনাদের প্রশ্ন যাচ্ছে না, করোনা আসার পরে এত এত সব দুর্নীতি হচ্ছে, আগে দুর্নীতি হয়নি? এক সময়ে এসএসসি দুর্নীতি হলো, নিট দুর্নীতি হলো, ইউজিসি নেট দুর্নীতি, মানে করোনা আসার পরই সব একসাথে হচ্ছে নাকি? করোনা যেমন করে গোটা বিশ্বে একসাথে হয়েছিল, আপনারা বিশ্বাস করেছিলেন একসাথে পৃথিবীর 200টিরও বেশি দেশে একসাথে করোনা ঝাঁপিয়ে পড়ল, ডেটা আসতে শুরু করলো, হপকিন্স ইউনিভার্সিটির ডেটা, হপকিন্স ইউনিভার্সিটির ওয়ার্ল্ডোমিটার ওরাই তৈরি করলো, ওদের দালাল বিজ্ঞানীরা তৈরি করলো, ডেটা আপলোড করতে শুরু করলো, এত অ্যাক্টিভ কেস, এতগুলো গেছে, এতগুলো আছে, এতগুলো ইনফেক্ট, এগুলো মানে ডেটা আমাদের কাছে আসতে শুরু করলো, আর আমরা দেখতে লাগলাম এবং ভয় পেতে লাগলাম। একইভাবে যেমন করে করোনা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে, তেমন করে এই দুর্নীতি গোটা ব্যবস্থায় ছড়িয়ে পড়লো করোনার মতো, তাই নয় কি? সবটা খেয়াল করুন, একই সাথে এসএসসি, টেট, সব জায়গায় দুর্নীতি, ইউজিসি, নেট, কি এখনো মাথায় ঢুকছে না? যদি এখনো না ঢুকে, তাদের আর ঢুকবে না, এই জীবনে আর ঢুকবে না। তারা চেষ্টা করা ছেড়ে দিন। আমি বারবার বলেছিলাম আদালতকে কাজে লাগিয়ে দুর্নীতিকে শিখণ্ডী করে ওরা এই সিস্টেমগুলোকে শেষ করবে আসলে। কারণ ইউজিসি নেটে যে অধ্যাপক নিয়োগ হওয়া মানে কি? মাইনে দেওয়া দরকার নেই তো, যে প্রয়োজনই ফুরিয়ে গেছে অধ্যাপকদের। কলেজে ছাত্রছাত্রী ভর্তি কমে গেছে, দেখবেন খেয়াল করে, কদিন পরে দেখবে যে সারপ্লাস অধ্যাপক, সারপ্লাস লেকচারার দেখতে পাবেন, কদিন পরে মিলিয়ে নেবেন। ওরা নিয়োগ করবে কি করে? কেন নিয়োগ করবে? এসএসসিতেও দেখবেন ওই যে একই রকম ছবি দেখতে পাবেন, স্কুলগুলোতেও দেখতে পাবেন, মার্চ করে দেওয়া হবে এবং আলটিমেটলি দেখিয়ে দেওয়া হবে কোনো ভ্যাকেন্সি নেই, দরকার নেই তো, স্টুডেন্ট তো আরো কমবে আগামীতে।
কারণ এই প্রথাগত পরীক্ষায় যখন সিস্টেমে যখন ছাত্রছাত্রীরা বুঝতে পেরে যাবে, অভিভাবকরা বুঝতে পেরে যাবে, যাদের ক্ষমতা আছে তারা এআই পড়াবে, রোবোটিক্স পড়াবে, ইত্যাদি পড়াবে, এইসব পড়াবে, তবুও সেখানেও কর্মসংস্থান হয়তো 1% বা 2% হবে, কারণ ওগুলো তো চাকরি খাওয়ার জন্য এসেছে, ওরা কি করে কর্ম দেবে, তাই নয় কি? কিন্তু ওই যে লোকে আশায় মরে চাষা, আমার সন্তানের জন্য আমি সর্বস্ব নিয়োগ করবো, বাকিরা কি করবেন? যারা বুদ্ধিমান তারা ওই সব পড়াশোনা ছেড়ে দিয়ে স্কিল, আমি বারবার বলেছি, হাতের কাজ শিখুন, যেগুলো কোনোদিন পুরনো হয় না, এগুলোকে এআই রিপ্লেস করতে পারে না। আপনি যদি দেওয়াল রং করেন বা বাড়িতে যদি টাইলস বসান বা রাজমিস্ত্রির কাজ করেন বা ইলেকট্রিশিয়ানের কাজ করেন, এসি মেকানিক হন, এগুলোকে এআই এগুলো রিপ্লেস করবে? আপনি যদি ফুচকা বিক্রি করেন বা চপ বিক্রি করেন বা ঝালমুড়িও বিক্রি করেন, এগুলোকে কি এআই রিপ্লেস করতে পারবে? পারবে না। এআই রিপ্লেস করবে সার্ভিস সেক্টরকে, মূলত এই যে এডুকেশন সিস্টেমের অংশ, মেডিকেলের একটা অংশ, সেখানে করবে, এবং সেসব জায়গায় ব্যাপক রকমভাবে ভ্যাকান্সিগুলো কমতে থাকবে, আমরা সেটা দেখতেই পাচ্ছি, তাই তো? তাই যারা বুদ্ধিমান তারা এই ধরনের কোনো কাজ, স্কিল বেসড কাজ খুঁজে নিন, আমি বহু আগেই বলেছি। ওগুলোর আশায় থেকে নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করবেন না। তাই পুরো বাতিল, ইউজিসি নেট পুরো বাতিল। তাহলে কোনটা আছে টিকে এখনো? কাউন্সেলিং চলছে, কি বলুন তো, ওই যে নিট, ডাক্তার হওয়ার পরীক্ষা, সেখানে আবার কারণটা কি? ওই যে ওখানে পুরোটা কিন্তু সরকার নয়, ইউজিসি নেট মানে যখন পুরোটা সরকারের যাচ্ছে, টাকা উল্টে মাইনে দিতে হচ্ছে, সেটা আপনি রিসার্চ ফেলোই হন, আপনার ওই যে জানেন নিশ্চয়ই, নেট কোয়ালিফাই করলে কি করতে হয়, কি কি প্রসেস, সেখানেও সরকারের খরচা আছে। রিসার্চ পারপাসে এই যে সরকারের যে খরচা ব্যয়, সেটা দিন দিন কমছে। যারা এইসব লাইনে আছেন তারা জানেন অবস্থা কি, কত খারাপ, দিন দিন আরো খারাপ হচ্ছে। আর তাই এই ইউজিসি নেটের মাধ্যমে সরকারের তো টাকা যাবে, আরো মাইনে খাতে নিয়োগ করবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসবে, তাই না? ওটা নিয়োগের পরীক্ষা। কিন্তু ওই যে আমি বহু আগেই বলেছিলাম, তখন মানুষ বিশ্বাস করেননি অনেকে, নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। বিয়োগ দেখতে পাচ্ছেন তো, বিয়োগ কিভাবে হবে? মানে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি যাবে না, না না, তাদেরকে ভয়ে রাখা হবে, প্যানিকে রাখা হবে। এই মুহূর্তে অন্তত তাদের চাকরি যাচ্ছে না, নিশ্চিত থাকুন। তাদেরকে ডকুমেন্টের চাপ দিয়ে, ভয় দেখিয়ে, প্যানিকবাজি করে, যে কোনো সপ্তাহে চাকরি করানো, ট্রান্সফার করানো, এখানে পাঠানো, সেখানে পাঠানো, এই কাজ করানো, ওই কাজ করানো, ডিএ তো শেষ, ডিএ আন্দোলন শেষ, ডিএ লড়াই শেষ, এইভাবে তাদেরকে ইউটিলাইজ করা হবে, ইউজ করা হবে, চাকরি যাবে না। তাহলে বিয়োগটা কোন ক্ষেত্রে হবে? ওই যে এতদিন ধরে যত চাকরি হওয়ার কথা ছিল, আপনি ভাবুন, এসএসসি বলুন, টেট বলুন, এই যে ইউজিসি বলুন, কত কত ভ্যাকান্সি, কেন্দ্রীয় সরকারি 7 লক্ষ ভ্যাকান্সি, রেলেই তো 3.5 লক্ষ ভ্যাকান্সি, সেগুলোই হচ্ছে না। তার মানে কি বিয়োগ চলছে, সেগুলোতে বিয়োগ চলছে, ওটাই বিয়োগ। ওইসব জায়গা, ওইসব ভ্যাকান্সি চিরকালের মতো অ্যাবলিশ হয়ে গেছে, আর ওখানে লোক নেওয়া হবে না। এখন রেলে যেহেতু সাধারণ লোক এখনো ইউজ করছে, না হলে মার খেয়ে যাবে। এই যে ইউজিসি টেট যদি বাতিল হয়, ওখানে ওরা ভদ্রলোকেরা তো পরীক্ষা দেয়, ভদ্রলোকের বাচ্চা কাচ্চারা পরীক্ষা দেয়, তারা কি গিয়ে ভাঙচুর করতে পারবে? পারবে না। পারবে কি? পারবে না। ভদ্রলোক না আমরা, যত বাধ্য তত বদ্ধ। ওরা জানে কোনটা পুরোপুরি বাতিল করা যাবে, কোনটা ধীরে ধীরে করতে হবে, ওরা জানে কোথায় ওদের কি সমস্যা হতে পারে। এই যেমন লোকাল ট্রেন এখনো চলছে তো, এই যে ধরুন আবার দুর্ঘটনা হলো, বারবার করে আমরা বলেছিলাম, আপনারাও বলেছেন, যে রেলের নিয়োগ হচ্ছে না, একজন লোকো পাইলটের ওপর মারাত্মক চাপ পড়ছে, রেল কর্মীদের দিয়ে 4-5 জনের কাজ করিয়ে নেওয়া হচ্ছে, 3.5 লক্ষ ভ্যাকান্সি, নিয়োগ চাই, নিয়োগ চাই। আর এই নিয়োগ না হওয়ার কারণেই দুর্ঘটনা বাড়ছে, 2 বছরে 23টি দুর্ঘটনা, মানুষ প্রতিবাদে মুখর। তাই কিন্তু নিয়োগ এইসব ক্ষেত্রে, অন্তত এমার্জেন্সি ক্ষেত্রে রেল নিয়োগ করতে বাধ্য হচ্ছে। লোকো পাইলট আবার রেল নেবে, কিন্তু আমার কাছে যা খবর আছে। কেন? ওই যে জনগণ ব্যাপারটা ইউজ করে বলে, সাধারণ মানুষ এই রেলটা ইউজ করে বলে, না হলে পাবলিক যদি মার দেয় না, লোকাল ট্রেন রাতারাতি বন্ধ করতে পারবে? পারবে না। কিন্তু ইউজিসি নেট বাতিল করে দিতে পারবে, কারণ তা ভদ্রলোকের জায়গা।
তাই ভদ্রলোকের ক্ষেত্রগুলোকে ওরা সহজেই নাকচ করতে পারছে। কিন্তু যেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ব্যবহার করে সেগুলোকে ধাপে ধাপে করতে, ওই যেমন ট্রেনের টাইমের গন্ডগোল করা, ট্রেন কমিয়ে দেওয়া, এগুলো করছে। কিন্তু রাতারাতি বলুক দেখি লোকাল ট্রেন ক্যান্সেল, আমরা লোকাল ট্রেন চালাবো না, পাবলিকের মার এমন হয়ে যাবে না, ওদের পালানোর পথ পাবে না। ওই জন্যই কিন্তু এই ক্ষেত্রগুলোতে সময় লাগবে, এইগুলোকে টিকিয়ে রাখতে হবে একটু একটু করে পাবলিকের মার থেকে বাঁচার জন্য। কিন্তু ওই যে ইউজিসি নেট বলুন বা এই যে এসএসসি বলুন, এগুলো তো শিক্ষিত লোকজন পরীক্ষাগুলো দেয়, শিক্ষিত বেকাররা পরীক্ষা দেয়। তারা কি এরকম উগ্র হতে পারবে, মারপিট করতে পারবে? তারা ভাববে ওরে বাবা, আমি যদি মারপিট করি, দুটো ঝাড় লাগায় গিয়ে অফিসে গিয়ে, তাহলে তো আমার পুলিশ কেস হয়ে যাবে আমার নামে, আর পুলিশ কেস হয়ে গেলে আমি আর কোনোদিন সরকারি চাকরি পাবো না। তাই আমরা মারপিট করতে পারি না, আমাদের শান্তিপূর্ণভাবে অহিংস নীতিতে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, বা করবো না, আবার পরে পরীক্ষার জন্য প্রস্তুত হব। এটাই তো শিক্ষার গুণ না? আধুনিক শিক্ষা, ওদের শিক্ষা আমাদেরকে বিনীত করে, পদানত হতে সহায়ক হয়। আমরা সব বিনা প্রশ্নে মেনে নিই আর অপেক্ষা করতে থাকি কবে হবে, আবার হবে, আবার হবে, আবার হবে, আগের মতো হয়ে যাবে, এরকম। ওরা মূলটাও ঝুলিয়ে রাখে। ওরা কিন্তু বলবে না যে এসএসসি বাতিল আর হবে না, ওরা কিন্তু বলবে না টেট বাতিল আর হবে না, ওরা কিন্তু বলবে না ইউজিসি নেট বাতিল আর হবে না, হবে, আবার পরীক্ষা হবে। এই করতে করতে তারুণ্যর বয়সটা, প্রতিবাদের বয়সটা, লড়াইয়ের বয়সটা, পথে নামার বয়সটাকে ওরা শেষ করে দেয়। তারপর ওই অধ্যাত্মবাদ ধরিয়ে দেবে। ব্রহ্মকুমারী আছে, ওদিকে অনেক গুরু আছে, সেটা ওরাই প্রমোট করে। কি হবে? সব তো তাঁর ইচ্ছে, মহাকালের ইচ্ছেতেই তোমার চাকরি বাকরি হলো না, কর্মসংস্থান কিছুই হলো না, এসো তুমি সেবা করো, গুরুর সেবা করো। তাই তো ওরা সব দিকে কুটি সাজিয়ে রেখেছে। কি সুন্দর বলুন তো ব্যবস্থাটা, সেটাই হবে। তাই এখনো বলছি, যারা উপলব্ধি করছেন তারা এই সব ফাঁদ থেকে বেরিয়ে এসে বিকল্প জীবিকা, স্কিল বেসড জীবিকার সন্ধান করুন। আর একটা কথা বলি, এটাও হয়তো মহাকালের ইচ্ছে। কি বলুন তো, ওই যে যারা শিক্ষক রয়েছেন, এখন হাই স্কুলে পড়ান, অধ্যাপনা করেন, কলেজের অধ্যাপক, তাদের প্রায় বলতে শুনি ভাতা দেন না, সবাই নন, একটা উল্লেখযোগ্য অংশ, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মানুষদেরকে ছোট চোখে দেখা, বা অমুক ভাতা পাওয়া মানুষকে ছোট চোখে দেখা, খাটো করা, ভিক্ষাজীবী বলা, অহরহ আমি দেখতে পাই ফেসবুকে। তারা প্রস্তুত থাকুন। কি খারাপ লাগছে শুনতে, না? কিন্তু করার নেই, এটাই নগ্ন বাস্তব। আগামীতে আপনাদের সন্তানও এই ভাতাজীবী হয়েই বাঁচবেন। যদি আপনাদের সন্তান শারীরিক পরিশ্রম বিমুখ হয়ে গড়ে ওঠে, ফার্মা কোম্পানির দাস হয়ে থাকে, বা মগজ ধোলাইয়ের শিকার হয়ে থাকে, বা 2-3টে ডোজ গুজে নিয়ে থাকে, তাহলে মিলিয়ে নেবেন। ব্যতিক্রম দু একটি ক্ষেত্র বাদ দিয়ে এই মধ্যবিত্তের বিনাশ আমি বহু আগেই বলেছিলাম। আর আগামীতে আপনার সন্তান সন্ততিরাও এই ভাতাজীবী হয়েই বাঁচবে। মহাকালের লীলা। যাদের তুমি নিচে ফেলো, সে তোমার টানি বেজে নিচ্ছে। বা আপনারা ভেবেছিলেন, আপনারা মধ্যবিত্ত শ্রেণীর কথা বলছি, আপনারা নিরাপদ ভেবেছিলেন, সরকারি চাকরি করেন, ব্যাংকে টাকা আছে, কত টাকা আছে আপনাদের দেখে নেবেন। কিছুই হবে না, নাকি? কিছু নেই তো আপনি কি করবেন সেটা? হ্যাঁ, ওই বিষয়টা একটু বলে নি যখন প্রসঙ্গ উঠল। এই যে মধ্যবিত্তের বিনাশ কেন বলেছিলাম, এটা বহু আগেই বলেছিলাম, যখন লকডাউন শুরু হচ্ছে বা হয়নি, বা হয়ে গেছে, 2-1 দিন হয়েছে, তখন আমি কথাগুলো বলেছিলাম। বব কাট অনেক দেখেছেন, এবার জব কাট দেখবেন। নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। আর নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্যতম এজেন্ডা মধ্যবিত্তের বিনাশ। টপ থাকবে আর বটম থাকবে, আর টপের অনুগ্রহে বটমকে বাঁচতে হবে, মানে ভাতাজীবী হয়ে বাঁচতে হবে। কেন বলেছিলাম আপনি খেয়াল করে দেখুন, আমাদের সমাজে
কর্পোরেট সেক্টরটা নয় বাদ দেবেন, বাদ দিন। কর্পোরেট সেক্টরে মধ্যবিত্ত কত শতাংশ আছে সেটা নিয়ে পরে আলোচনা করব। আমাদের দেশের যারা মধ্যবিত্ত শ্রেণীর একটা উল্লেখযোগ্য সংখ্যকই কিন্তু সরকারি চাকরিজীবী, তাই তো? কেউ স্কুল শিক্ষক, কেউ কলেজ শিক্ষক, তাই নয় কি? কেউ সরকারি চাকরি করেন, প্রশাসনিক দপ্তরে আছেন, কেউ ডব্লিউবিসিএস, তাই তো? এই যে ক্ষেত্রটা সরকারি চাকরি, বা কেউ রেলে আছেন, এই সরকারি চাকরি, সরকারি তো মধ্যবিত্তের যে বলতে আমরা যে উপার্জন যে গণ্ডিটা আমরা বুঝি, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাদ দিলাম, বা উচ্চ মধ্যবিত্তের একটা অংশ, যাই হোক মধ্যবিত্তই মূলত, এটা কিন্তু গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট এমপ্লয়ার, ওয়াজ, এখন আর নেই, ওয়াজ দ্য বিগেস্ট এমপ্লয়ার। এই ক্ষেত্রে মধ্যবিত্তের সবচেয়ে বেশি সংখ্যক মধ্যবিত্ত সৃষ্টি করেছিল সরকারি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা, তাই তো? সরকারই তৈরি করেছিল, সরকারকে দিয়ে করানো হয়েছিল, বুর্জোয়ারাই করেছিলেন, পুঁজিপতিরাই করিয়েছিলেন মগজ ধোলাইয়ের জন্য। সেই কাজ তাদের মিটে গেছে। এখন ডিজিটাল সার্ভেলেন্স চলে এসছে, নজর রাখা অনেক সুবিধে মানুষের ওপরে, মগজ ধোলাই করা আরো সুবিধে। এখন সহজেই মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে মগজ ধোলাই করা যায়। মগজ ধোলাইয়ের জন্য 1 লক্ষ টাকা দিয়ে অধ্যাপক পোষার দরকার পড়ে না, মগজ ধোলাইয়ের জন্য 50,000 টাকা দিয়ে শিক্ষক রাখার দরকার পড়ে না, অনেক কমে রাখা যাবে চুক্তিভিত্তিক দরকার পড়লে, তাও দরকার পড়লে, তাই তো? তাহলে এই যে সরকারি চাকুরিকে নির্ভর করে যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল আমাদের দেশে, সেটাই তো থাকছে না, তাই তো? একজন স্কুল শিক্ষকের স্বপ্ন ছিল তার সন্তান স্কুল শিক্ষক হবে, সবার না হলেও অনেকেরই। অধ্যাপকের সন্তান অধ্যাপনা করেছেন, বহু উদাহরণ আছে। এইভাবেই একটা চলছিল, বা অন্তত অন্য মধ্যবিত্ত সুলভ অন্য কোনো পেশা, সরকারি পেশা, সরকারি চাকরির প্রতি তো মোহ আপনারা জানেন গোটা দেশেই আছে কম বেশি। তো এইটা একটু কে চালু করেছিল, কার উপর নির্ভর ছিল? সরকারের উপর নির্ভর ছিল। সেটাই যদি এই ইউজিসি নেট শেষ, এসএসসি শেষ, টেট শেষ, আর নিয়োগ হবে না স্থায়ী পদে। ওই চুক্তিভিত্তিক নিয়োগ 5,000 টাকা, 8,000 টাকা হলে কি আর মধ্যবিত্ত থাকবে? মধ্যবিত্তের ডেফিনেশনটা কি আর থাকবে? থাকবে না, তাই তো? তার চেয়ে একজন ফুচকাওয়ালা বেশি উপার্জন করে। তাহলে কি হবে? চুক্তিভিত্তিক শিক্ষকেরা, চুক্তিভিত্তিক প্রশাসনিক কর্মীরা নিম্নবিত্তের দলে চলে যাবেন, মধ্যবিত্ত শেষ। মানে সরকারি চাকরি নির্ভর মধ্যবিত্ত শেষ, বাকি থাকছে কর্পোরেট সেক্টরের মধ্যবিত্ত, তাদের সংখ্যা অত্যন্ত কম। তাই সেখানে হয় উচ্চবিত্ত আছে, ভালো, মানে তারা লক্ষ লক্ষ টাকার মাইনে হয়, আর অথবা নিচের দিকে আছে বেশিরভাগ, আর মধ্য রাংটাতে আছে, কম আছে। এই মধ্যবিত্তের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি ছিল সরকারি ক্ষেত্রে, তাই তো? সেটা শেষ। তাহলে মধ্যবিত্তের বিনাশ আমরা দেখতে পাচ্ছি তো। এবারে আসি, নিটটা কেন পুরোপুরি বাতিল হলো না? খুব সোজা, নিটে বেসরকারি ব্যাপার আছে এবং পাওয়া আছে। ইউজিসি নেটে যেমন সরকারের টাকা যাবে মাইনে দিতে গিয়ে, উল্টে খরচ হবে, নিটে টাকা আসবে। কাদের কাছ থেকে আসবে? কারণ এটা তো ডাক্তারি পড়ার পরীক্ষা, নিয়োগের পরীক্ষা নয়, এটা তো এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা। 706টি মেডিকেল কলেজ আছে আমাদের দেশে, তাই তো? তার মধ্যে 380টি বা 386 এরকম হচ্ছে সরকারি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর বাকি 320টি বা 326টি, হ্যাঁ এরকম হবে, বা 320 না, 320 বেসরকারি কলেজ, 320 মেডিকেল কলেজ, তাই তো? এইবার বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগে আপনারা জানেন? 1 কোটি টাকা পর্যন্ত লাগে, কোথাও কোথাও 70 লাখ, কোথাও কোথাও 60 লাখ। 1 কোটি কোন ব্যাপারটা এখন খুবই কমন হয়ে যাচ্ছে। তাহলে নিটটা যদি বাতিল করে দিত পুরোপুরি, কাউন্সিলিং যদি বন্ধ করে দিত, তাহলে এই প্রাইভেট কলেজগুলো কি কামাতো? তারা প্রতিবাদ করবে না? আর এই প্রাইভেট কলেজগুলো কাদের? সাধারণ পুঁজিপতিদের? না না না। একটা মেডিকেল কলেজ তৈরি করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, যে যন্ত্রপাতি লাগে, কয়েকশো কোটির ইনভেস্টমেন্ট মশাই। সবাই পারে না। তাহলে এগুলো রাঘব বোয়ালদের প্রতিষ্ঠান, তো তারা কি চাইবে যে কাউন্সেলিং বন্ধ হয়ে যাক? তাই কাউন্সেলিং বন্ধ হয়নি। হ্যাঁ, আর কারণ এই প্রাইভেট কলেজগুলোতেই যা সিট, প্রায় 45,000 মতো,
45,000 বা তারও বেশি। এবার আপনি হিসেব করুন, 45,000 অ্যাপ্রক্সিমেটলি বললাম, 45,000কে আপনি 1 কোটি দিয়েই, আপনি যদি গড়ে 1 কোটি বাদ দিন, আপনি 70 লাখ দিয়েই গুণ করুন, তাহলে আপনি কত দেখবেন কত টাকা হচ্ছে। 1 কোটি দিয়ে করলে খুবই হিসেবটা সোজা হয়, 45,000 কোটি টাকা। ইটস এ ম্যাটার অফ জোক। এটা কি মজার কথা? বাতিল করা যায় এই পরীক্ষাকে? যায় না। আর সরকারের ক্ষেত্রেও তো কলেজগুলো আছে, এখনো তো আছে, সেখানেও তো সরকারের টাকা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার দেখুন আলটিমেটলি কি হয়, সরকারি কলেজে কত ভর্তি হয়, যেটাগুলো আমরা কিন্তু পাবো, মানে ভর্তি নেওয়া হয়, কাউন্সেলিং করে ভর্তিতে অ্যালাউ করা হয় কত শতাংশ, কতগুলো সিট ভর্তি করা হয়, সেটা আমাদের দেখতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামীতে যেটা হবে, সরকারি যে কলেজগুলো আছে সেগুলো বেসরকারি হাতে চলে যাবে, হয় মানে এদেরকেই দিয়ে দেওয়া হবে, অথবা সিট কমিয়ে দেওয়া হবে, কমিয়ে দিতে 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 পুরো শূন্য করে দেওয়া হবে। ইনভেস্ট করা হবে না, সরকার টাকা দেবে না কলেজগুলোতে, সাবসিডি বন্ধ করে দেবে। আর সাবসিডি বন্ধ করে দিলে অধ্যাপক নিয়োগ, এই কলেজগুলোতে তো পড়াতে হয় রে বাবা, সেখানে যদি নিয়োগ না হয়, আলটিমেটলি কলেজগুলো উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, যেমন করে ওই সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে, উঠে গিয়ে কাদের রমরমা হচ্ছে? বেসরকারি স্কুলের রমরমা হচ্ছে তো। হ্যাঁ, গরিব মানুষ জমি জমা বিক্রি করে, ঘটি বাড়ি বিক্রি করে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখছে, ওটাই তো ব্র্যান্ডিং। একই রকম ভাবে এই সরকারি মেডিকেল কলেজগুলোকে শেষ করে দেওয়া হবে বিভিন্নভাবে, পয়সা করি বাজেট কমিয়ে দিয়ে, বাজেট ছেটে ফেলে, নিয়োগ বন্ধ করে দিয়ে, বিভিন্ন অচলাবস্থা তৈরি করে দিয়ে, রাজনৈতিক দলকে লেলিয়ে দিয়ে, আন্দোলন লড়াই চালিয়ে দিয়ে, দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই কলেজগুলোর মেরুদণ্ড শেষ করে দেওয়া হবে। এবং এই যে 320টি মেডিকেল কলেজ আছে, সেটাই দেখবেন আগামী 2030-এর মধ্যে, ওটা যদি 500 মেডিকেল কলেজ না হয়, আমি লেখালেখি ছেড়ে দেব। 500 কম করে বললাম, লেখালেখি ছেড়ে দেব। অর্থাৎ এইবার ওই 386 সরকারি কলেজ, তো ওটা কমতে কমতে, এটা কমতে থাকবে, গ্রাফটা কমতে কমতে শূন্যের দিকে যাবে। আর 320টা প্রাইভেট মেডিকেল কলেজ, তো ওটা বাড়তে 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 500-র দিকে যাবে। হ্যাঁ, মিলিয়ে নেবেন আমার কথা। এই কারণেই নিট বাতিল হয়নি। খুব সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার, না বোঝা কিছু নেই। এবারে আসছি আমি আলোচনার শেষ অংশে। খুব সংক্ষেপে বলবো, কারণ এ নিয়ে আমি পরবর্তীকালে ভিন্ন বিশদ লাইভ করার ইচ্ছে আছে। বর্ষা শুরু হয়ে গেছে, এবার বাড়িতে বাড়িতে কিন্তু সার্ভে হবে, জরিমানা করা হবে আপনাদের। যারা হাউজিং কমপ্লেক্সে থাকেন সেখানে সাবধানে থাকবেন, মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। জল জমে থাকা কোনো হলেই আলাদা করে তো কোনো অ্যাপার্টমেন্টকে ওরা জরিমানা করবে না, হাউজিং কমপ্লেক্স সোসাইটিকে জরিমানা করবে। 30,000, 40,000, 50,000 যখন যেমন পাবে সেটা আপনার ঘাড়ে পড়বে। আপনি ফ্ল্যাটে থাকলে ভাগ হয়ে যাবে। তো যাদের খাটাল আছে বা অন্যান্য ব্যবসা আছে, ছোট দোকান আছে, তারা অ্যালার্ট থাকুন। অন্তত প্রতিবাদ করার জায়গা তৈরি করুন, মাথা নত করে মানলে পরে ভ্যাকসিনটাও মেনে নিতে হবে। কিন্তু জরিমানা শুরু হয়ে যাবে আগামীতে। এবং বাড়ি বাড়ি আগামী, এই তো বর্ষাকাল শুরু হলো, আগামী 2-3 দিনের মধ্য থেকে ইতিমধ্যে অনেকে বাড়িতে চলে গেছে, আপনাদের বাড়ি বাড়ি দেখবেন এই স্বাস্থ্যকর্মীরা বা মিউনিসিপ্যালিটির লোকরা যাওয়া শুরু করবে, জরিমানার ভয় দেখাবে। আপনারা আপনাদের যারা মনে করছেন যে না সব আগের মতো হয়ে যাবে, আর কিছু হবে না, তারা আবার একটু নড়ে চড়ে বসুন, নড়ে চড়ে বসুন। কেন্দ্রীয় সরকার যেই ক্ষমতায় আসুক না কেন একই কাজ করবে, আমি বহু আগেই বলেছি। যা আমাদের জায়নিক শক্তি, মহাজনের শক্তি এই রাজনৈতিক দলদের প্রতি খুবই খুশি আমাদের যারা রয়েছে, তাদেরকে যে কোনোভাবে হোক তাদের ক্ষমতাতেই রাখা হয়েছে, তারা ক্ষমতায় আছে, তাদের কাজ তারা করবে, আর আমরা আমাদের কাজ করব, তাই তো। আজ এই পর্যন্তই। আপনাদের প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন, তবে এই যে কমেন্টগুলোকে হাইড করে দেওয়া হচ্ছে, সেরকম হলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন যদি সমস্যা হয় কমেন্ট করতে। অনেকে কমেন্ট করতে পারছেন না শুনেছি, এমনও ঘটছে। ইনবক্সে প্রশ্ন করবেন বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন। যদি ওখানে প্রশ্ন করতে অসুবিধা হয়, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার, বা পরবর্তী লাইভে আপনাদের এই প্রশ্নগুলোকে নিয়ে আরও একটি লাইভ করবার।
তাই তো আজ এই পর্যন্তই। শুভরাত্রি।